হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের থার্ড লেকচারে। সো আমি একটু তাহলে আমার এন্ড থেকে চেক করে দেখি। সরি, একটু 2-3 মিনিট লেট হয়ে গেছে আমার। এক্সট্রিমলি সরি ভাই, একটু স্লাইড হাতে গুছাইতে আমার লেট হয়ে গেছে। আচ্ছা, আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু মানুষ এত কম কেন? আজকে শুক্রবার দেখে সবাই ঘুমাইতেছে। শুক্রবার তো আমাদের রুটিনে দেওয়া আছে সকাল 10টায় ক্লাস। সকাল 10টায় ক্লাস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে একটা কাজ করি, আসো যেহেতু মানুষ আস্তে আস্তে জয়েন হোক। আমরা একটা কাজ করি, আমরা গতকালকে যে তোমার সূত্রগুলো আমরা পড়ছি, ওই সূত্রগুলো একটা রিভাইজ দিয়ে আমরা এরপর হচ্ছে আমরা নতুন সূত্রে যাব। কেমন? সবাই আশা করি অনেক ভালো আছো। তাহলে আমরা চলো শুরু করার চেষ্টা করি। আসো, মানুষ অনেক কম। এত কম মানুষ কোথায় গেছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসো কেমন? তা আমি তোমাকে একটু করে প্রথমে গতকালকে যে আমরা সূত্রগুলো পড়ছি, অর্থাৎ আমরা গতকালকে একটা ব্যাগের সূত্র পড়ছি, একটা তোমার হচ্ছে যে আমরা কিন্তু তোমার হচ্ছে একটা ব্যাসার্ধের সূত্র পড়ছি এনতম কক্ষপথের, এবং আমরা সর্বশেষ কি পড়ছি বলো তো? এখানে সর্বশেষ কিন্তু আমরা এখানে মোট শক্তি বের করার একটা সূত্র আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি আমি দেখানোর চেষ্টা করি একটু করে, সেটা কি কি ছিল? সেটা ছিল হচ্ছে এরকম। দেখো, আমি যদি তোমাকে একটু ফর্মুলা যদি একটু করে দেখাই, পরে আমি সব একসাথে নোট ডাউন করে দিব। যে আমরা বলছিলাম প্রথমে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, এনতম কক্ষপথে আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব। তাই আজকের লেকচার কিন্তু অনেক মজার হবে। দেখবা আজকে থেকে আর বোরিং লাগতেছে না, কারণ আজকে থেকে থিওরি আমরা কাটাই ফেলছি। এনতম কক্ষপথ ইলেকট্রনের ব্যাগ ভিএন, এটা ইকুয়াল আমরা কত পাইছিলাম বলো তো? ভিএন ইকুয়াল পাইছিলাম কিন্তু আমরা ই ডিভাইডেড বাই √4 পাই এপসাইলন নট এম আর এন পাইছিলাম, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের একটা নর্মাল সূত্র ছিল। এরপর শর্টকাট আমরা বের করছি, শর্টকাটটা আমরা পরে লিখে দিব। আচ্ছা, এরপরে আমরা কি পেয়েছিলাম? এনতম কক্ষপথে ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটা আমরা কত পাইছি বলতো একটু করে? এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন, এটা কিন্তু আমরা পাইছিলাম n² h² ε0। একটু মুখস্থ রাখতে হবে এগুলা ম্যাথ করার জন্য। সেটা পাইছিলাম আমরা এখানে n² h² পাই এম ই স্কোয়ার। দেখো এগুলো মনে আছে কি না? এই জিনিসগুলো কি মনে আছে তোমাদের? এই জিনিসগুলো কি মনে আছে? ওয়েব অ্যাপে তো মানুষ অনেক কম। আমি তো অনেক আগে ইনফর্ম করে দিয়েছি 10টা বাজে যে ক্লাস হবে এটা। আচ্ছা, ওকে, তাহলে এরপরে দেখো, এরপর আমরা দুইটা সূত্র আরও প্রমাণ করছিলাম। একটা হচ্ছে তোমার মোট শক্তির, একটা হচ্ছে তোমার গতিশক্তির। খেয়াল করার চেষ্টা করে দেখো, আমাদের এখানে এই যে মোট শক্তি যেটা ছিল, গতিশক্তি যেটা ছিল, গতিশক্তি এনতম কক্ষপথে, মানে আমরা যদি গতিশক্তিটা যদি লিখতে চাই, এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি, সেটা কিন্তু আমরা পাইছিলাম তোমার কাছে এখানে ই²/, মনে পড়ে কিনা দেখো, আমরা পাইছিলাম তোমার কাছে ই²/8 পাই এপসাইলন নট আর এন। এই জিনিসটা আমরা এখানে পাইছি। আর আমরা এনতম কক্ষপথে বিভব শক্তি কত পাইছিলাম? বিভব শক্তি আমরা এখানে পাইছিলাম তোমার হচ্ছে, এই যে দেখো, -e²/4 পাই এপসাইলন নট আর এন। আর এখান থেকে যখন আমরা দুটাকে যোগ করছি, তখন আমরা টোটাল মোট শক্তি কত পাইছি? আমরা এখানে মোট শক্তি পাইছিলাম আমরা হচ্ছে, এই যে তোমার দেখো, -e²/8 পাই এপসাইলন নট আর এন। দেখো এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই পেয়ে আসছি, তাই না? এই সূত্রগুলো আমরা কিন্তু সবাই পেয়ে আসছি। ইপিএনটা কীভাবে আসছিল? ওই যে বিভব শক্তি দিয়ে, আমরা ওই যে বিভব দিয়ে প্রমাণ করছিলাম গত ক্লাসে। তো এই প্রমাণটা তো গত ক্লাসে দেখাইছি, তাই আমরা আবার, যদি তুমি প্রমাণ এখন দেখে না থাকো কোনো সমস্যা নেই, জাস্ট এমনি শিখে রাখো, আমরা দেখে রাখো, পরে গত ক্লাস থেকে প্রমাণটা দেখে নিতে পারো। তবে প্রমাণ লাগে না আসলে পরীক্ষায়। আচ্ছা, শুধু সূত্র জানলেই চলে। তারপর আমি প্রমাণ তোমাকে দেখাইছিলাম গতকালকে। আচ্ছা, এখান থেকে দেখো আমি কিছু সূত্র বাইর করতে পারি। কিছু সূত্র কি কি? আমরা সবাই জানি টোটাল এনার্জি ইকুয়াল টু গতিশক্তি প্লাস আমাদের এখানে দেখো বিভব শক্তি হয়ে থাকে, তাই না? এখন তুমি যদি এখানে একটা কম্পেয়ার করতা, যে কি কম্পেয়ার করতা বলো তো একটু করে? যে আমরা খেয়াল করে দেখো তো, এখানে এই যে টোটাল শক্তিটাকে আমি কি লিখতে পারি জানো? টোটাল শক্তিটাকে আমি লিখতে পারি এভাবে, যে তোমার টোটাল শক্তিটাকে দেখো আমি দুইভাবে প্রকাশ করতে পারি। টোটাল শক্তিটাকে কিভাবে? এই যে এই পুরা জিনিসটা খেয়াল করে দেখো তো, এই যে এই মাইনাস ছাড়া এই পুরা জিনিসটা আসলে কে এর সমান। দেখো, মাইনাস ছাড়া এই পুরা জিনিসটা কিন্তু কে এর সমান। তাহলে টোটাল এনার্জিকে আমি কত লিখতে পারি? -EKN। এই জিনিসটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে টোটাল শক্তির কিন্তু আরও একটা সূত্র আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি আমাদের, এই যে এখানে খেয়াল করে দেখো, টোটাল শক্তির কিন্তু তাহলে আমাদের আরও একটা সূত্র আমরা এখানে পেয়ে যাচ্ছি।
কি পেয়ে যাচ্ছি আমরা এখানে, দেখো যে টোটাল শক্তি এন ইকুয়াল টু কিন্তু মাইনাস ই কে এনও অ্যাকচুয়ালি হবে, তাই না? এই যে কেন খেয়াল করে দেখো, এই যে তোমার এই পুরা জিনিসটা, এটাকে আমি বলতে পারি আমাদের কি বলতো ই কে এন বলতে পারি, তাই না? এই জিনিসটাকে আমি কি বলতে পারি, ই কে এন বলতে পারি। এটা যদি ই কে এন হয় তাহলে এর আগে তো মাইনাস বসে দিলেই আমি টোটাল শক্তিটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো জিনিসটা এখানে, যে টোটাল শক্তি কিন্তু মাইনাস ই কে এন, এটা আকারেও লেখা যায়। আচ্ছা, আরেকটা আকারে লিখতে পারি, কি বলতো, যে দেখো এই জিনিসটাকে আমি তো এভাবেও চাইলেও লিখতে পারতাম, তাই না? কিভাবে? এই জিনিসটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারতাম কিনা, এই টোটাল শক্তি এন এটা ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু এই যে তোমার বাকিটা, তার মানে মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই এপসাইলন নট আর এন, এভাবে লেখা যায় না? তাহলে দেখো এখান থেকে যা এভাবে যদি লেখা যায় তাহলে এই জিনিসটাকে তুমি কি বলতে পারো, এই জিনিসটাকে তুমি বলতে পারো ইপিএন। খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু ইপিএন এর সমান। তাহলে ই টোটাল এনকে আমরা তাহলে কি লিখতে পারি, ইপিএন ডিভাইডেড বাই 2, এটাও কিন্তু আমরা লিখতে পারি। বুঝো নাই? কোনটা বুঝো নাই বলো একটু করে, কোনটা বুঝো নাই আমাকে বলো। এই যে দেখো এটা লাস্ট আছে আমি প্রমাণ করে আসছি, ই কে এন ইকুয়াল টু কত, এই জিনিসটা আমি প্রমাণ করে আসছি, লাস্ট আছে আমরা প্রমাণ করছি। তাহলে আবার ই টোটালটা আমরা কত আসছিল, লাস্ট আছে আমাদের এই জিনিসটা আসছিল, এই মাইনাসটাকে বাদ দিয়ে বাকিটাকে দেখো তুমি কি লিখতে পারো, বাকিটাকে ই কে এন লিখতে পারো। তাহলে এখানে কি করছি, ই টোটাল এন ইকুয়াল টু ই কে এন, এটাকে মাইনাস বসাই দিয়ে এভাবেও কিন্তু লেখা যায়, এভাবেও কিন্তু লেখা যায়। ক্লিয়ার? এবার দেখো তো সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে দেখো তাহলে আমাকে ওয়াই ওয়াই লিখে একটু করে। গুড। এরপরে আমরা আবার এই টোটাল এনটাকে কীভাবে লিখতে পারি, এই যে 8টাকে আমরা 1/2 আর 4 আকারে আলাদা করে লিখতে পারি না? এই যে 2 আর 4 গুণ করতে 8 হবে, তো এখানে তো 1/2 আছে, ঠিক আছে। আর এই পুরা জিনিসটাকে তুমি কি লিখতে পারো বলো তো, এই পুরা জিনিসটাকে তুমি কিন্তু দেখো এখানে ইপিএন লিখতে পারো, মাইনাস সহ পুরাটাকে। তাহলে আমরা এই যে ই টোটাল এন, এটা তাহলে আরেকটা সূত্র পেয়ে যাচ্ছে আমাদের এখানে, এটা তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি যে ইপিএন ইকুয়াল টু কত হয়ে থাকে, ইপিএন ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে, সরি ইপিএন না, ই টোটাল এনটা তাহলে কত হয়ে থাকে দেখো, এই যে ই টোটাল এন এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে এই যে ইপিএন ডিভাইডেড বাই হচ্ছে 2। বুঝতে পারছো? এগুলো মুখস্থ করার দরকার নাই। কোনটা মুখস্থ করার দরকার আছে আমি জানো, তোর মুখস্থ করার দরকার আছে এই প্রথম 3টা জিনিস। এগুলো কিন্তু বাই ডিফল্ট তুমি দেখে দেখে প্রমাণ করতে পারো। এই যে নিচের দুইটা লাইন যে লিখলাম, এই নিচের দুটো লাইন কিন্তু মুখস্থ করার দরকার নেই। এই দুটা লাইন, এই নিচের দুটো লাইন কিন্তু তুমি অটোমেটিক্যালি এখান থেকে প্রমাণ করে আসলে দেখতে পারো, রাইট? আচ্ছা, ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এতটুকু সবার ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমরা এই জিনিসটা পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে কিন্তু শিখে আসছিলাম, এই জিনিসটা পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ক্লাসে তোমার কাছে এখানে শিখে আসছিলাম। আজকে আমরা এখান থেকে একটু করে আগাবো। তাহলে এতটুকু তো আমরা লাস্ট ক্লাসের পড়া, এগুলো কিন্তু লাস্ট ক্লাসের পড়া। আজকে হচ্ছে আমরা নতুন পড়া এখন থেকে পড়বো, কেমন? চলো আমরা এখন থেকে আমাদের নতুন পড়া স্টার্ট করি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যে একটা মোট শক্তি পাইছিলাম, আমরা যেখানে একটা মোট শক্তি পাইছিলাম যে ই টোটাল এন, এটাকে একটু করে এটা নিয়ে আমরা ফার্দার একটু আগাবো। ই টোটাল এন এখন থেকে আমাদের আজকে নতুন পড়া শুরু হচ্ছে। এই পৃষ্ঠাটা কিন্তু গতকালকের পড়া ছিল, এই পৃষ্ঠাটা কিন্তু গতকালকের পড়া ছিল, এই পৃষ্ঠাটা কিন্তু গতকালকের পড়া ছিল। তাই এটা কিন্তু তুমি দেখো, এটাকে কিন্তু একবার করে তুমি চোখ বুলাই যাও বা লিখে যাও। আশা করি তোমরা লিখছো আমার সাথে সাথে, কেমন? আচ্ছা, তাহলে আমরা চলো আজকের পড়া স্টার্ট করি। ই টোটাল এনটাকে আমরা কত পাইছিলাম দেখো তো, এখানে ই টোটাল এনটা আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে কত, মাইনাস ই স্কোয়ার। দেখো আমরা এখানে পাইছিলাম কত, মাইনাস ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট আর এন। এই যে দেখো এটা পাইছি, মাইনাস ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট আর এন, আর এন এটা পাইছি। আচ্ছা, এখন আর এন এর কিন্তু আমি এটা ভ্যালু জানি, আর এন এর একটা আমরা ভ্যালু জানি। আর এন এর ভ্যালুটা কত হয় বলো তো একটু করে, আর এন এর ভ্যালুটা কত হয়? আর এন ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে, ওই একটু আগে শিখে আসছি আমরা এন স্কোয়ার এইচ স্কোয়ার, আমরা শিখে আসছি কত দেখো, আর এন ইকুয়াল টু শিখে আসছি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। এটা আমরা শিখে আসছি আর এন এর সূত্র, তাই না? মনে আছে কিনা দেখো। তাহলে এই আর এন এর এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিতে পারি না? তাহলে এখানে আমরা তাহলে তখন কি লিখতে পারি বলো তো, এই যে টোটাল এনার্জি এনতম কক্ষপথের এটা ইকুয়াল টু হবে, আমরা জাস্ট সিম্পলি এখানে আর এন এর জায়গায় আর এন এর মানটা বসাই দিব, আর কোনো কিচ্ছু না। তাহলে এখানে পাচ্ছি কত, মাইনাস ই স্কোয়ার পাচ্ছি, এখানে পাচ্ছি কত 8 পাই এপসাইলন নট পাচ্ছি। আর এন এর জায়গায় আর এন এর মানটা বসাই দিব, তাহলে আর এন এর মানটা কত, আর এন এর মানটা হচ্ছে তোমার কাছে এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট আর হচ্ছে পাই এম ই স্কোয়ার। দেখো বুঝছো কিনা এটা, এই জিনিসটা দেখো বুঝছো কিনা। আর এন এর জায়গায় জাস্ট আর এন এর মানটা বসাই দিছি। যদি বুঝে থাকো আমাকে একটু ওয়াই ওয়াই জানিও কমেন্টের মধ্যে। ওকে, গুড।
ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন এরপরে আমাকে একটু বলো তো, এই যে পাই এবং এই পাই এটা কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এই এম ই স্কোয়ারটা উপরে উঠে যাবে না? আর উপরে উঠে গেলে কী হবে বলো, এটা ই টু দি পাওয়ার স্কোয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার স্কোয়ার আবার গুণ হয়ে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? তাহলে এখানে কি আসবে তখন তোমার বলো তো, এখান থেকে এই জায়গা থেকে তখন তোমার কাছে কি আসবে, এই জায়গা থেকে আসবে তোমার টোটাল এনার্জি এনতম শক্তি স্তরে, সেইটা ইকুয়াল টু আসবে তোমার কাছে এখানে আমাদের এই যে আমার দেখো মাইনাস এম ই টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে যে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের কাছে একটা কাঙ্ক্ষিত সূত্র। এইটা আমরা তাহলে একটা মডিফাই সূত্র, যেটা আমরা মনে রাখবো, এই জিনিসটা আমরা মনে রাখবো, এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে? ই টোটাল এন ইকুয়াল টু কত মনে রাখবো, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। আচ্ছা, এখন এটার কিন্তু একটা শর্টকাট বানানো যায়, এটার কিন্তু একটা কি বানানো যায়, শর্টকাট বানানো যায়, কারণ তুমি এখানে অনেক কিছুর ভ্যালুই তুমি এখানে জানো। যেমন তুমি এখানে অলরেডি কী কী জানো দেখো তো, এম মানে জানো না ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর তুমি জানো হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি হয়ে থাকে। তুমি জানো হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, এটা ইকুয়াল টু হয়ে থাকে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়ে থাকে। তুমি জানো হচ্ছে এখানে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক হয়ে থাকে 6.626 ইন্টু 10⁻34 হয়ে থাকে জুল সেকেন্ড। তারপর তুমি জানো হচ্ছে এখানে অ্যাপসাইলন নট, তার মান হয়ে থাকে 8.854 ইন্টু 10⁻12 হয়ে থাকে। এই জিনিসগুলো তুমি জানো কিনা দেখো তো, এই জিনিসগুলো কি তুমি জানো? কি কি পড়ানো হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ানো হয়েছে, বোর পরমাণু মডেল পড়ানো হয়েছে, ওই পরমাণু মডেলগুলো থেকে এখন সূত্র প্রমাণ করতেছি, যেখান থেকে আমরা ম্যাথ করবো। এই ফর্মুলা, এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমরা একটা ই টোটাল এনের একটা শর্টকাট পাবো। তাহলে সেই শর্টকাটটা কী হবে দেখো, যদি তুমি এখানে বসাই দাও সবগুলো সূত্র ভ্যালুকে, তাহলে দেখো এখান থেকে কত পাবা, এখানে যদি তুমি বসাই দাও, অর্থাৎ তুমি যদি এখানে কত বসাও, এই যে মাইনাস তোমার এখানে আমি যদি এই পাশে থেকে দেখে বসাই মাইনাস 9.1 ইন্টু 10⁻31 ইন্টু এই যে তোমার কাছে যদি 1.6 ইন্টু 10⁻19, এটা যদি করো 19, পাওয়ার হচ্ছে এখানে 4, তারপরে তোমার কাছে 8 এন স্কোয়ার তোমার কাছে আননোন, কারণ এন তো যে কোনো কক্ষপথ হইতে পারে, এইচ স্কোয়ার হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 এটার স্কোয়ার, আর এপসাইলন নট হচ্ছে তোমার কাছে কত 8.854 ইন্টু 10⁻12 এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে এখান থেকে দেখবে একটা ভ্যালু চলে আসবে, এবং এটার একক কী হবে দেখো, আমরা যে টোটাল এনার্জি হিসাব করতেছি, টোটাল এনার্জির একক কত হয় জানো? টোটাল এনার্জি একক হয় আমরা কেউ এটাকে কোনো কোনো জায়গায় এটাকে বইতে জুল এককে প্রকাশ করা, কোনো কোনো জায়গায় এটাকে জুল পার অ্যাটমে প্রকাশ করা, মানে একটা অ্যাটমে তোমার হচ্ছে যে এত জুল এনার্জি এনতম কক্ষপথে আছে। মানে আমি তোমাকে একটু করে বলি, এই যে আমাদের যে ই টোটাল দেখতেছো, এই যে আমাদের কাছে যে ই টোটাল এন দেখতেছো, মানে এনতম কক্ষপথে মোট শক্তি, এনতম কক্ষপথে মোট শক্তি, এটার একক কোনো কোনো জায়গায় শুধু জুল দিয়ে প্রকাশ করা, শুধু জুল দিয়ে প্রকাশ করা, অথবা কোনো কোনো বইতে দেখবা এটাকে জুল পার অ্যাটম দিয়ে প্রকাশ করা। তুমি যদি আমাকে বলো কোনটা কারেক্ট, দোনোটা কারেক্ট, দোনোটা কারেক্ট। দোনোটা কারেক্ট কেমনে হয়, কারণ জুলও যেরকম শক্তির একক, আর জুল পার অ্যাটম দ্বারা কি বোঝাচ্ছে, একটা পরমাণুতে তোমার হচ্ছে শক্তির পরিমাণ, আর এনতম কক্ষপথে শক্তির পরিমাণ, দোনোটা কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে জুল দিলেও হবে অথবা জুল পার অ্যাটম দিলেও হবে, কোনটা, এই যে টোটাল গতি মানে টোটাল শক্তি যেটা আছে, টোটাল শক্তির একক, টোটাল শক্তির একক জুল হবে অথবা জুল পার অ্যাটম হবে। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেটা তুমি বের করছো এটা কিন্তু জুল এককে আসবে, এর রেজাল্টটা কোন এককে আসবে, জুল এককে আসবে, এর রেজাল্টটা জুল এককে আসবে। বাট অ্যাকচুয়ালি আমরা যে শর্টকাটটা শিখি, সেটা আমরা আর একটা নতুন এককে শিখি শর্টকাটটা, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। দেখো একটা একক আছে তোমার হচ্ছে, সেটাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, এটা পূর্ণরূপ কি, ইলেকট্রন, ইলেকট্রন ভোল্ট। মনে রাখবা এটাও কিন্তু তোমার শক্তির একক, ইলেকট্রন ভোল্টও কি হয়ে থাকে বলতো, শক্তির একক হয়ে থাকে। কি মনে রাখবো, ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার কার একক বলতো, শক্তির একক হয়ে থাকে। এখন এই ইলেকট্রন ভোল্ট আর জুল যেহেতু দুটোটা শক্তির একক, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, সেই সম্পর্কটা আমরা একটু মনে রাখবো তোমার এখানে, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হয়ে থাকে। তাহলে এই সম্পর্কটা অবভিয়াসলি আমরা মনে রাখবো, এটা অনেক জায়গায় আসলে কাজে লাগবে, যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত হয়ে থাকে,
1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হয়ে থাকে 1.6 ইনটু 10 ইনভার্স অফ 19 জুল। আর ইলেকট্রন ভোল্ট হচ্ছে কিসের একক বলো তো? শক্তির একক। জুলও যেরকম শক্তির একক, ইলেকট্রন ভোল্টও তোমার কিসের একক হয়ে থাকে? শক্তির একক হয়ে থাকে। তো এই ভ্যালুটা কিন্তু জুলে আসবে, এই ভ্যালুটা কিন্তু কিসে আসবে? জুলে আসবে। এখন আমাদের কি করতে হবে জানো? এই ভ্যালুটাকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হবে। এই ভ্যালুটাকে কোথায় প্রকাশ করতে হবে? ইলেকট্রন ভোল্টে। ইলেকট্রন ভোল্টে কীভাবে প্রকাশ করব? এইখানে যে পুরো ভ্যালুটা আসবে, এখানে ধরো একটা ভ্যালু আমি তোমাকে দেখাই, এখানে কীরকম আসবে আমি তোমাকে দেখাই। এখানে তুমি যদি টোটাল এনার্জি হিসাব করো, টোটাল এনার্জি যদি হিসাব করো, তাহলে এখানে একটা সামথিং একটা ভ্যালু আসবে এবং মাইনাস আসবে ভ্যালুটা, কারণ এখানে দেখো আগেরটা মাইনাস আছে। তাহলে এখানে সামথিং একটা মাইনাস ভ্যালু আসবে একটা। আর নিচে কি আমি জানি না ভ্যালুটা কত আসবে, তোমরা চাইলে ক্যালকুলেট করতে পারো। এখান থেকে একটা ভ্যালু আসবে আর নিচে আছে এন স্কোয়ার, নিচে আছে কত? এন স্কোয়ার। এবং এটা দেখো কিন্তু জুলে আসছে। দেখো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা দেখো একটু করে। যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে কমেন্ট টু বাই বাই জানিও। আমি বললাম এখানে এই এন স্কোয়ার বাদ দিয়ে বাকি সবার কিন্তু কনস্ট্যান্ট টার্ম আছে, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আগে বসবে। আর এগুলোকে ক্যালকুলেশন করে তুমি যে কোনো একটা ভ্যালু পাবা, আর সেই ভ্যালুটার নিচে কত থাকবে? এন স্কোয়ার থাকবে। এবং এটা কিন্তু জুল এককে আসছে। বাট আমাকে কোথায় নিতে হবে বলো তো? আমাকে নিতে হবে ইলেকট্রন ভোল্টে। তাহলে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমার কী করতে হবে? যে আমরা জানি তাহলে 1 জুল মানে কত? 1 ইলেকট্রন ভোল্ট যদি মানে এটা হয়ে থাকে, তাহলে 1 জুল মানে হবে 1 ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 ইনভার্স 19। তাহলে এটাকে জুলে নেওয়ার জন্য, ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কী করতে হবে জানো? ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই যে এই পুরো রেজাল্ট যেটা পাইছো, আর এখানে যে এন স্কোয়ার আছে, এটাকে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে রেজাল্টটা ইলেকট্রন ভোল্টে যাবে। মানে পয়েন্টটা বুঝতে পারছো কিনা দেখো? এখানে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু জুল এককে আসবে, বাট আমরা যে শর্টকাটটা বানাই সেটা আমরা ইলেকট্রন ভোল্ট এককে বানাই। তাহলে জুলকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার সিস্টেমটা কি? ওই যে উপরে লেখা আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম দিয়ে ভাগ করে দিব, 10 ইনভার্স 19 দিয়ে ভাগ করে দিব, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে ভাগ করে দিলে কোথায় চলে আসবে? জুলটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। এখন এটার একটা শর্টকাট আছে। এটা শর্টকাটটা কত? এটা হয়ে থাকে তোমার কাছে এখানে তখন, এটা হয়ে থাকে তখন এখানে তখন আমরা যে ভ্যালুটা পাই সেটা কত হয়ে থাকে আমি তোমাকে বলি। এখানকার ভ্যালুটা হয়ে থাকে তোমার -13.6। কত হয়ে থাকে? 13.6। কত হয়ে থাকে বলো তো? 13.6। আর ডিভাইডেড বাই থাকবে তোমার কাছে এখানে এন স্কোয়ার, ডিভাইডেড বাই থাকবে এন স্কোয়ার, আর এটার একক হবে ইলেকট্রন ভোল্ট। এইটা হচ্ছে তোমার একটা শর্টকাট, এটা হচ্ছে তোমার কাছে কি একটা শর্টকাট। আমি চাইলে ডাইরেক্ট শর্টকাটটা লিখে দিতে পারতাম, বাট আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি কোত্থেকে আসলে এই সূত্রটা আসছে। এই সূত্রটা কোত্থেকে আসছে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো, টোটাল এনার্জির সূত্রকে তুমি এভাবেও লিখতে পারো, টোটাল এনার্জিটাকে তুমি এইভাবেও লিখতে পারো, তোমার যেভাবে ম্যাথ করতে সুবিধা। বাট আমরা যখন রিটার্নে ম্যাথ করব তখন আমরা কিন্তু এই সূত্র দিয়ে করব, যখন আমরা এমসিকিউ বা এডমিশনে করব তখন আমরা এই সূত্রটা দিয়ে করব। স্যার জিরো হয় উপরে? না, জিরো হবে না। কেন জিরো আসতেছে জানো? কারণ তুমি হচ্ছে সবগুলো পাওয়ারকে একসাথে গুণ করতেছো। এখানে 31, এখানে -19 পাওয়ার 4। তো যখন আমাদের ক্যালকুলেটরগুলো যেগুলো আছে সেগুলো পাওয়ার 100 পর্যন্ত হ্যান্ডেল করতে পারে, তাই তোমাকে এখানে কি করতে হবে জানো? ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। কিভাবে? একবার এইটার সাথে এইটা সিঙ্গেলটা দিয়ে গুণ দিতে হবে, মানে ভেঙে ভেঙে তোমাকে গুণফল করতে হবে। তুমি যদি একবারে পুরো জিনিসটাকে ক্যালকুলেটার ইনপুট দাও, তাহলে ক্যালকুলেটর তোমাকে হয় রেজাল্ট দেখাবে 0, মানে রেজাল্ট দেখাবে তোমার কাছে কি বলো তো? রেজাল্ট দেখাবে তোমার কাছে ম্যাথ এরর। ঠিক আছে? তাই একসাথে করা যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ, সেকেন্ডটা একাডেমি করা যাবে না, সেকেন্ডটা তোমার শুধু এমসিকিউতে করতে পারবা। আর এটা আসলে অ্যাকচুয়ালি একটা শর্টকাট। এখন আমি সবগুলো সূত্র তোমাকে একসাথে নোট ডাউন করে দিব, আগে সব সূত্র একটু প্রমাণ করে আসি। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি সবাই যে আমাদের টোটাল এনতম শক্তি স্তরে টোটাল শক্তিটা কত হয়ে থাকে সেটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আশা করি এতটুকু তো কারো কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এই পৃষ্ঠাটা কি তোলা হয়েছে সবার? এই পৃষ্ঠাটা কি সবার তোলা হয়েছে? আমি তো পিডিএফ দিয়ে দিব, বাট আমি এটা এক্সপেক্ট করি যখন আমি কোনো একটা জিনিস লিখাবো এটা তোমরা একটু লিখিও, তাহলে তোমার প্র্যাকটিস হবে। এই জিনিসটা কি তোলা হয়েছে? গুড গুড। তাহলে চলো আমি একটু নেক্সটে যাই। আসো তাহলে একটু নেক্সটে যাই, এটাকে একটু আমরা চিন্তা করার চেষ্টা করি। তাহলে দেখো একটা জিনিস, আমরা এখানে পাইলাম যে আমার টোটাল এনার্জিটা এনতম শক্তি স্তরে সেটা কত হয়ে থাকে? সেটা হয়ে থাকে হচ্ছে -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এখন কেউ যদি বলে তাহলে আমি যদি প্রথম শক্তি স্তরে এনার্জি বের করতে চাই, তাহলে এন ইকুয়াল টু আমি 1 বসাবো। এন ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কত পাবো? এখান থেকে দেখো E1 আমরা টোটাল এনার্জি পাবো মানে 1 নম্বর শক্তি স্তরে টোটাল এনার্জিটা কত আসবে দেখো, এটা আসবে তোমার, এটাকে আমরা সংক্ষেপে E1ও লিখে থাকি, এটাকে সংক্ষেপে আমরা E1ও বলে থাকি। আর E1 ইকুয়াল তখন কত আসবে? এখানে E1 ইকুয়াল তোমার কাছে এখানে আসবে -13.6
ডিভাইডেড বাই হচ্ছে 1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে কত আসছে এটা রেজাল্টটা? এই রেজাল্ট আসবে তোমার কাছে এখানে -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর কেউ যদি এখন দ্বিতীয় শক্তি স্তরে এনার্জিটা বের করতে চায় তাহলে সেটা কত হবে? টোটাল এনার্জি বের করতেছি আমি দ্বিতীয় শক্তি স্তরে, এটাকে আসলে সংক্ষেপে E2ও লেখা হয়। তাহলে এটা ইকুয়াল টু হবে কিন্তু তোমার কাছে এখানে যে -13.6 এন এর জায়গায় তখন 2 বসবে, 2 স্কোয়ার, আর এটা ইলেকট্রন ভোল্ট হবে, আর যদি তুমি ভ্যালু বের করে দেখবে আসবে সেটা -3.4 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি বলবা তাহলে তো ভাই আপনি আমাকে ভুল পড়াইছেন। কোথায় ভুল পড়াইছেন? আপনি আমাকে বলছিলেন যে E2 গ্রেটার দেন E1 হবে, বাট আমি তো দেখতেছি এখানে এটা 13.6, এটা 3.4, তাহলে E2 তো ছোট হয়ে গেল না? ভুল পড়াইনি, খেয়াল করো এখানে মাইনাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে। মাইনাসের বেলা একটা ধর্ম আছে, মাইনাসের ধর্মটা কি আমি তোমাকে বলি, মাইনাসের ধর্মটাকে আমি তোমাকে ব্যাখ্যা করি। আসো, ধরো এটা সংখ্যা রেখা নিছো, ধরো তুমি এটা সংখ্যা রেখা নিছো, এটা তুমি সংখ্যা রেখা নিছো, কেমন? এটা তোমার সংখ্যা রেখা। তো সংখ্যা রেখায় এখানে ধরো 0 আছে, এখানে ধরো তোমার কাছে কি আছে? -1 আছে, এখানে ধরো তোমার কাছে কি আছে? -2 আছে, এখানে ধরো তোমার কাছে -3 আছে। বলো তো এই যে -3, -2, -1 এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? -3, -2, -1 এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো তো? একটু কমেন্টে আমাকে জানাও তো, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখি কে পারো। -1 হচ্ছে সবচেয়ে বড়, তাই না? -1 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে মাইনাসের বেলায় কিন্তু উল্টা হিসাব, যে সংখ্যাগত ভ্যালুটা যত ছোট থাকবে মাইনাসের বেলায় সংখ্যাটা কিন্তু তত বেশি বড় হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে -3.4 কিন্তু অবভিয়াসলি -13.6 মানে 13.6 থেকে অবভিয়াসলি বড়। তো সংখ্যাগত দিক থেকে ছোট মনে করার দরকার নাই, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মাইনাস থাকার কারণে -3.4টা কিন্তু -13.6 থেকে অবশ্যই বড়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সরি ভাই, সরি ভাই। আচ্ছা, এতটুকু বোঝা গেছে এখানে। তাহলে আমরা এখানে এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখান থেকে আমরা একটা E1 বের করছি। আচ্ছা, E1টাকে আমরা কি বলে আসছিলাম বলো তো? E1টাকে আমি বলে আসছিলাম ভূমি স্তর, বা এটাকে আমরা মানে N1 যেটা, N = 1 যেটা আছে সেটাকে আমরা কি বলতাম? আমরা অলরেডি কিন্তু বলে আসছিলাম। দেখো এখানে এই যে N = 1 যেটা আছে তোমার কাছে, N = 1 যেটা আছে সেটাকে আসলে অনেকগুলো নাম দেওয়া হয়। এটাকে সর্বনিম্ন স্তর বলে, ভূমি স্তর বলে, এটাকে কি বলে দেখো, এটাকে বলা হয় সর্বনিম্ন স্তর, এটাকে বলা হয় সর্বনিম্ন স্তর, এটাকে কেউ ভূমি স্তর বলে, এটাকে কেউ গ্রাউন্ড লেভেল বলে, এটাকে গ্রাউন্ড লেভেল বলে। তাহলে আমরা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, এখান থেকে তাহলে আমি কি পেয়ে গেছি? এখান থেকে আমি পেয়ে গেছি আমার কাছে E1 এর একটা ভ্যালু চলে আসছে। তাহলে E1টা কত? যে আমরা এভাবে বলতে পারি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে এখানে সূত্রগুলো প্রমাণ করতেছি, এখানে এই সূত্রগুলো কোন পরমাণুর জন্য বলতে পারো? আমরা যেখানে সূত্রগুলো প্রমাণ করতেছি, আমরা কোন পরমাণুর জন্য সূত্রগুলো প্রমাণ করতেছি বলতে পারো? আমরা যেখানে সূত্রগুলো প্রমাণ করতেছি, আমরা কোন পরমাণুর জন্য সূত্রগুলো প্রমাণ করতেছি বলতে পারো? আমরা কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য সূত্রগুলো প্রমাণ করতেছি। আমরা কিন্তু কার জন্য প্রমাণ করতেছি? হাইড্রোজেন পরমাণু। তুমি খেয়াল করে দেখবা, যখন আমরা ব্যাগের সূত্র আনছি আমি কিন্তু একটা ইলেকট্রন বিবেচনা করছি। আমি কিন্তু কি করছিলাম? একটা ইলেকট্রনগুলো বিবেচনা করছিলাম। না, সূত্রের প্রমাণ লাগবে না, শুধুমাত্র সূত্র শিখলেই চলবে। আমি তোমাকে বলতে যাচ্ছি, এখানে যে আমরা সূত্রগুলো প্রমাণ করছি সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রমাণ করছি। তাহলে এগুলো কিন্তু সবগুলো হাইড্রোজেন অ্যাটমের জন্য সব প্রমাণ করা। তাহলে ভাই অন্য অ্যাটম হলে কি হবে? যদি আমাকে লিথিয়াম দেয় তখন আমি কি করব? সব দেখাই দিব, টেনশন নিও না। বাট আমরা কিন্তু এখানে যে সূত্রগুলো প্রমাণ করছি সবগুলো কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য। তাহলে এখন আমি এখানে তাহলে বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর যে ভূমি স্তরের শক্তি, যেটাকে E1 বলছি, সেটা হচ্ছে এত। তাহলে এই লাইনটা আমি লিখে দিতে পারি, এটা MCQতে আসে। সেটা কি? যে হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি এটা ইকুয়াল টু কত হবে? হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি এটা ইকুয়াল টু হবে E1, আর E1 ইকুয়াল টু কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটু দেখো তো এখানে আমরা যেই টোটাল শক্তিটা পাইছি এখানে সব আমি নোট ডাউন করে দিব, টেনশন নিও না। টোটাল শক্তিটা সেটা কত ছিল আমার কাছে? -13.6 ডিভাইডেড বাই n² ছিল না? খেয়াল করো, ডিভাইডেড বাই n² ছিল না? ইলেকট্রন বলছিল। এই -13.6কে তো আমি কি বলতে পারি বলো তো? E1 বলতে পারি।
আমি এখানে কিন্তু বলতে পারি E1 বাই এন স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে একটা শর্টকাট, তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ শর্টকাট। এখানে কিছু জিনিস বোঝার আছে, সবাই এখানে কিছু জিনিস ভুল করে, আমি তোমাকে দেখাই। তুমি যদি 13.6 লিখো তাহলে কিন্তু মাইনাস আছে, আর পুরো মাইনাস 13.6কে কিন্তু তুমি E1 দিয়ে রিপ্লেস করতেছো। তাহলে অনেকে যে ভুল কাজটা করে, E1ও লিখে আর এর আগে একটা মাইনাসও দেয়, E1ও লিখে আর এর আগে কি একটা মাইনাস দেয়। কিন্তু E1 যদি তুমি লিখো তাহলে কিন্তু তোমার কাছে কি দেওয়া যাবে না বলো তো, মাইনাসটা দেওয়া যাবে না। ক্লিয়ার? মাইনাস দেওয়া যাবে না। বুঝতে পারছো জিনিসটা? যদি না বুঝে থাকো আমাকে বলতে পারো। মাইনাস দেওয়া যাবে না, বুঝতে পারছো? মাইনাস দেওয়া যাবে না। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি তাহলে একটা কাজ করি, আসো, যা যা আমি ফর্মুলা তোমাকে শিখাইছি সবগুলো আমি এক পৃষ্ঠা এখন নোট ডাউন করে দিব, সবগুলো আমি এক পৃষ্ঠা এখন নোট ডাউন করে দিব, কেমন? যা যা ফর্মুলা শিখছি, আর এরপরে যে ফর্মুলাগুলো আসবে আমি এখানে আস্তে আস্তে নোট ডাউন করতে থাকবো। তাহলে আমরা চলে এখানে লিখি ফর্মুলা রিভিউ, মানে ফর্মুলাগুলো যেগুলো আমরা শিখছি সেগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এখানে আসো, তাহলে এখানে আমি লিখবো তোমার এখানে ফর্মুলাগুলো, যা যা আমাদের ফর্মুলা লাগবে এইটা শিখলেই চলবে, তোমার সূত্র কিন্তু প্রমাণ শিখা লাগবে না, সূত্রের প্রমাণ শিখা লাগবে না, এই পৃষ্ঠাটা পড়লেই তোমার চলবে ম্যাথ করার জন্য। কি কি পাইছি বলো তো একটু করে। প্রথমে যেটা পাইছিলাম আমাদের কাছে এখানে যে ডেল্টা ই, এটা ইকুয়াল টু হয়েছিল ই হাই মাইনাস ই লো, এটা ইকুয়াল টু হয়েছিল এইচ এফ। কেউ কেউ এটাকে এইচ মিউও লিখে, এইচ মিউ, কারণ এফকে অনেক সময় কি দিয়ে প্রকাশ করা হয়, মিউ দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে আমরা কি পাইছিলাম, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, মনে পড়ে কিনা দেখো, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা পাইছিলাম, এইচ সি ডিভাইডেড বাই পাইছিলাম এখানে ল্যামডা, এটা পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি পাইছি, আচ্ছা আমি একটা কাজ করি, তোমার যে অনেকেই আসলে অনেক কম স্টুডেন্ট, আমি একটু মেনশন করে দিই সবাইকে। ওকে, দেখো অনেক স্টুডেন্টের জন্য জয়েন হয় নাই, পরে দেখে নেওয়ার জন্য। তাহলে কি এইচ সি বাই ল্যামডা আমরা এখানে পেয়ে গেছি। তারপর আমরা কি পেয়েছিলাম, যে এনতম শক্তি স্তরে তোমার এখানে যে ব্যাগটা ছিল তার সূত্র কি ছিল, তার সূত্র ছিল তোমার কাছে এখানে হচ্ছে আমাদের এই যে ই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর এন। আর এটার কিন্তু একটা শর্টকাট আমরা তোমাকে শিখাই দিয়েছিলাম, সেই শর্টকাটটা কত, শর্টকাটটা ছিল এখানে 1/n বস্তু এখানে, তারপর বস্তু 21.78 গুণন 10⁵ এবং এটার একক কী হইতো, এটার একক, এই পুরো জিনিসটার একক কী হইতো, এই জিনিসটা পুরো একক কিন্তু হইতো মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা একটা জিনিস আমরা শিখছিলাম। তারপর আমরা কী শিখছি, তোমাকে কী শিখাইছি, আর এন এর সূত্র কত, এগুলো কিন্তু আমার সাথে সাথে লিখো, আমার সাথে সাথে কিন্তু লিখিও, তাহলে তোমার প্র্যাকটিস হবে। আর এন এর সূত্র কিন্তু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, আর এটা পাইছিলাম 0.53 ইন্টু এন স্কোয়ার। তারপরে তোমার কাছে এখানে পাইছি কত, এটা একক কী হয়েছিল, অ্যাংস্ট্রম হয়েছিল, এটা একক কী ছিল, অ্যাংস্ট্রম, এটার একক কী ছিল বলো তো, অ্যাংস্ট্রম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর এরপর আমরা কি পাইছি এখানে তোমার, এরপর আমরা ইএন পাইছি, ইএন মোট শক্তি পেয়েছিলাম, ইএন ইকুয়াল টু কত হয়েছিল আমার কাছে এখানে, ইএন ইকুয়াল টু হয়েছিল আমার কাছে এখানে মাইনাস এম e⁴ 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আর এটাকে আমরা লিখছিলাম কত একটু আগে, -13.6 ডিভাইডেড বাই, এই দেখো এটা শর্টকাটটা বানিয়েছিলাম কত, -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। আর এটার একক কী হয় বলো তো, এটার একক কিন্তু হয় ইলেকট্রন ভোল্ট। দেখো এটার একক কিন্তু জুলে, এটার একক জুলে, এটার একক মিটারে, এটার একক মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। বাট তাহলে আমি এটা একটু লিখে রাখি, তাহলে এখানে এটা একটু তাহলে আমি মোট ঠিক করে দিই তোমাকে। দেখো যে তুমি যদি চিন্তা করো যে এই জিনিসটার একক, এই জিনিসটার যদি একক হিসাব করো তাহলে এটা কিন্তু মিটারে, এই জিনিসটা যদি একক হিসাব করো তাহলে কিন্তু সেটা জুলে। বাট তুমি যদি এই শর্টকাটটা অ্যাপ্লাই করো তখন কিন্তু একক চেঞ্জ হয়ে যাবে, তখন এককটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো, তখন এককটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে, এরপর আমরা কী সূত্র পাইছি, এরপর আমরা একটা সূত্র পাইছিলাম এল ইকুয়াল টু NH ডিভাইডেড বাই টোয়াইস পাই হয়ে থাকে, NH ডিভাইডেড বাই কত হয়ে থাকে, টোয়াইস পাই, NH ডিভাইডেড বাই টোয়াইস পাই হয়ে থাকে। তারপর কি হয়ে থাকে, এম VN RN হয়ে থাকে, এম কত হয়ে থাকে, VN RN হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আমার কাছে সূত্র ছিল। এখন আমাকে যদি কোয়েশ্চনে কোনো পার্টিকুলার মৌল বলে না দেয় তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি এখানে তোমার লাইন লিখে দিই একটা, সেটা হচ্ছে কি, নোট লিখে দিই আমরা এখানে, নোট, সে নোটটা হচ্ছে
প্রশ্নে স্পেসিফিক কোনো মৌলের কথা বলা না থাকলে, প্রশ্নে স্পেসিফিক কোনো মৌলের কথা বলা না থাকলে, মৌলের কথা বলা না থাকলে বাই ডিফল্ট হাইড্রোজেন ধরে নিব, বাই ডিফল্ট হাইড্রোজেন ধরে নিব। ক্লিয়ার? বাই ডিফল্ট হাইড্রোজেন ধরে নিব। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে দেখাই নেই, এই যে n=1 যেটা আছে না, এটাকে বোর শক্তি স্তর বলা হয়। এটাকে কি বলা হয়? বোর শক্তি স্তর। n=1টাকে বোর শক্তি স্তর বলে। n=1টাকে কি বলে? বোর শক্তি স্তর বলা হয়। তাহলে এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি? ওকে, সবাই আশা করি বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস দেখো, একটা টার্মের সাথে তোমাকে পরিচয় করাই। জেড মানে কি জানো? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা এটাকে আমরা কেউ কেউ প্রোটন সংখ্যাও বলি। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা এটাকে আমরা কি বলি? বা এটাকে হচ্ছে আমরা প্রোটন সংখ্যাও বলি, বা এটাকে আমরা প্রোটন সংখ্যাও বলি। এখন তোমার প্রশ্নে কিন্তু সবসময় হাইড্রোজেন দিয়ে প্রশ্ন থাকবে না। এমনও হতে পারে লিথিয়াম দিয়ে কোশ্চেন থাকতে পারে, বেরিলিয়াম দিয়ে কোশ্চেন থাকতে পারে। তখন এই সূত্রগুলো কিভাবে মডিফাই হবে? তাহলে কি আমার নতুন সূত্র শিখতে হবে? না, আমি তোমাকে টেকনিক শিখাই দিই একটা। আসো, সবসময় কি মনে রাখবা, এই যে পারমাণবিক সংখ্যা জেড, জেডের সাথে E² সম্পর্ক। সবসময় কি মনে রাখবা? জেডের সাথে কার সম্পর্ক? E² সম্পর্ক। এটা মনে রাখলে তুমি ফর্মুলা পারবা, যে কোনো পরমাণুর জন্য তুমি ফর্মুলা পেরে যাবা। সবসময় কি মনে রাখবা? জেডের সাথে E² সম্পর্ক, জেডের সাথে E² সম্পর্ক। বা এটা বলতে কি বুঝাচ্ছেন একটু ক্লিয়ারলি বুঝান তো। বুঝাচ্ছি, দেখো, খেয়াল করো তো একটু করে। ধরো এটা তো তুমি হাইড্রোজেনের জন্য সূত্র লিখছো, এই সূত্রটা তুমি কার জন্য লিখছো? Rn = যে n²h² πm e² লিখছো। এই সূত্রটা তুমি কার জন্য লিখছো? হাইড্রোজেনের জন্য লিখছো না? এখন তোমাকে যদি অন্য একটা পরমাণুর জন্য লিখতে পারো, তখন তুমি কি করবা? তোমাকে কি শিখাইছি আমি? এই E² সাথে কার সম্পর্ক? জেড এর সম্পর্ক। তাহলে এখানে E² দেখছো না? এই যে দেখো, এই জায়গাটাতে E² আছে, তাহলে এর পাশে সুন্দর করে এটা জেড লিখে দিবা। E² সাথে কার সম্পর্ক বলো তো? জেড এর সম্পর্ক। E² সাথে কার সম্পর্ক? E² সাথে জেড এর সম্পর্ক। তাহলে যেখানে তুমি E² দেখছো, সেখানে তুমি কি লিখে দিবা? এখানে জেড লিখে দিবা। এবার আমাকে বলো, এখানে কি আছে? e⁴ আছে না? তাহলে এর পাশে তুমি কত লিখবা? এর পাশে তুমি কত দিয়ে গুণ করবা বলো? যদি এখানে e⁴ থাকে, তাহলে এর পাশে তুমি কত দিয়ে গুণ করবা? e⁴ থাকলে এর পাশে তুমি কত দিয়ে গুণ করবা? তোমাকে আমি শিখাইছি E² এর সাথে জেড এর সম্পর্ক। তাহলে এখানে e⁴ আছে, তাহলে এখানে তুমি z² দিয়ে গুণ করবা না? এখানে তুমি z² দিয়ে গুণ করবা না? এখানে তুমি কি দিয়ে গুণ করবা বলো তো? z² দিয়ে গুণ করবা। গুড, সবাই পারছো, গুড। আর এখানে ই আছে, ই থাকলে কাকে দিয়ে গুণ করবা বলো তো? ই থাকলে কাকে দিয়ে গুণ করবা? দেখো, E² থাকলে হচ্ছে জেড, তাহলে ই থাকলে হচ্ছে √z দিয়ে গুণ করবো। ই থাকলে √z দিয়ে গুণ করবো, তাহলে এখানে কিন্তু √z দিয়ে গুণ করবো। শেষ ফর্মুলা। ফর্মুলা কিন্তু এখানেই শেষ, আর কোনো কিন্তু কিছু নাই। ফর্মুলা তোমার এখানেই শেষ, ফর্মুলা এখানেই শেষ তোমার। এখানে দেখো, এটা বুঝতে পারছো কিনা? দেখো এই জিনিসগুলো এখানে ক্লিয়ার কিনা? না বুঝলে আমাকে বলতে পারো, ক্লিয়ার? ওকে, গুড, সবাই বুঝতে পারছি। এবার একটা জিনিস দেখো, এইখানে জেড দিয়ে ভাগ করছো, এইখানে জেড দিয়ে ভাগ করছো, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমার, সেটা হইতেছে এই পুরা জিনিসটা তাকে ভাঙায় তুমি এই জিনিসটা পাইছো। তো যদি তুমি এখানে 1/z করো, তাহলে যদি ইকুয়াল লিখতেছো, তাহলে আসলে অ্যাকচুয়ালি কি করা লাগবে? এই পাশেও গুণফল দিয়ে 1/z করা লাগবে। ক্লিয়ার কিনা দেখো, এই পাশেও গুণফল দিয়ে কত করা লাগবে? 1/z করা লাগবে। তারপর তুমি এখানে এই পুরা জিনিসটা দ্বারা তুমি এখানে লিখছো হচ্ছে এত। তো এখানে যখন z² দিয়ে গুণ করবা, তাহলে অবভিয়াসলি এখানেও z² দিয়ে গুণ করা লাগবে সমতা করার জন্য। এই পাশে কি করা লাগবে? z² দিয়ে গুণ করা লাগবে। ক্লিয়ার কিনা দেখো, এই পাশে z² দিয়ে গুণ করা লাগবে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই জানে হতো যে এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা, যে z² দিয়ে গুণ করা বা 1/z দিয়ে গুণ করা। ওকে, গুড, এই তো গুড। তাহলে আমরা চলো এরপরে চলে যাই। আমরা এখন আরেকটা সূত্র নতুন প্রমাণ করব, পরে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব সূত্রগুলো, কেমন? আচ্ছা, খেয়াল করে দেখি আসো। সেটা হচ্ছে আমরা যদি এখন যেটা দেখার চেষ্টা করব, যে ধরো আমাদের কাছে এখানে একটা, আমি ফর্মুলা সব এক পৃষ্ঠা নোট করে দিব, সব টেনশন নিও না।
ধরো আমার কাছে এখানে একটা উচ্চ শক্তি স্তর আছে, ধরো আমার কাছে এখানে একটা নিম্ন শক্তি স্তর আছে। তাহলে এখন দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের কাছে এন লো, এটা হচ্ছে আমাদের কাছে এন হাই। এখন একটি ইলেকট্রন ধরো সে উচ্চ শক্তি স্তর থেকে সে ধরো এখানে নিম্ন শক্তি স্তরে জাম্প দিবে, সে ধরো যাকে এখানে নিম্ন শক্তি স্তরে সে জাম্প দিবে। সে যখন জাম্পটা এখানে দিবে তখন এখান থেকে একটা বিকিরণ তৈরি হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের। কত তরঙ্গ দৈর্ঘ্যের? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এখানে একটা বিকিরণ তৈরি হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা উচ্চ শক্তি স্তর, তাহলে এই স্তরে যদি আমি এনার্জিটা বের করতে চাই ইএইচ, ইএইচ কত আসবে বলো তো? তুমি কিন্তু ইএইচ এর সূত্র একটু আগে শিখে আসছো, ই এর সূত্র শিখে আসছো কিন্তু একটু আগে। ই এর সূত্র কি শিখছো? ই এর সূত্র শিখছো মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার, এন স্কোয়ারের জায়গায় জাস্ট এন এইচ স্কোয়ার বসাবা, এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, এটা লিখতে পারি না? এই যে দেখো তুমি এখানে ই এর সূত্র লিখতে এন স্কোয়ার, আর এখানে জাস্ট তুমি কি করছো তো জাস্ট তার বলতে এন এইচ স্কোয়ার করে দিছো, এন এর জায়গায় জাস্ট এন এইচ করে দিছো। উপরের সূত্র কি হবে জেড? হ্যাঁ, উপরের সূত্রটা আমরা উপর একটা কাজ, এখানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। এই উপরের সূত্র তুমি এরকম সরাসরি রুট ওভার জেড বসায়ও না, এই দুটো সূত্র তুমি জেডটা যেরকম ছিল সেরকম বসাতে পারছো, বাট এইটাতে একটু বসাতে পারবা না। এই সূত্রটাতে একটু ঝামেলা আছে, এই সূত্রতে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আমি তোমাকে বলি। এই যে এইটার ভ্যালু কিন্তু মানে তুমি এখানে সরাসরি আসলে এটা পাও নাই। এটাকে আসলে আর এনটাকে তুমি আসলে কি করছিলে গতকালকে বলো তো একটু করে? আমি যখন এই শর্টকাটটা প্রমাণ করছিলাম, এই যে আর এন যেটা ছিল আর এন, এটাকে আমরা পুনরায় আমরা ভাঙছি, পুনরায় ভাঙার পরে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে আমরা জেড আনছি, সরি এই যে এই ভ্যালুটা আনছি, তাই না? তাই আমি তোমাকে বলি, তাই এই দুইটা সূত্রে তোমার যদি অন্য পরমাণুর জন্য বের করতে বলে, তুমি সরাসরি এখানে 1/z করছো, এখানে 1/z করে দিও, এখানে জেড স্কোয়ার করছো, এখানে জেড স্কোয়ার করে দিও। বাট ব্যাক বের করতে বললে অন্য পরমাণু থাকলে অনলি এই সূত্রটা ইউজ করিও, অন্য পরমাণু থাকলে অনলি এই সূত্রটা ইউজ করিও, আর হাইড্রোজেনের বেলায় এই সূত্রটা ইউজ করিও। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে আমি তোমাকে বুঝাই বলি, এই দুটো সূত্রে কোনো ঝামেলা নেই। কোন দুটো সূত্রে? এই যে তোমার নিচের সূত্রগুলোতে, এই যে আর এন এবং ইএন, এখানে কোনো ঝামেলা নেই। এই যে জায়গায় কোনো ঝামেলা নেই, এখানে জেড ছিল, এখানেও জেড লিখে দিছো, এখানে জেড স্কোয়ার ছিল, এখানেও জেড স্কোয়ার লিখে দিছো। মানে আমি কিন্তু এখানে রুট ওভার জেড করার পর এখানে কিন্তু রুট ওভার জেড আমি লিখি নাই, কারণ এখানের মধ্যে সরাসরি এখান থেকে এই সূত্রটা আসে নাই। দেখো এই ভ্যালুটা থেকে সরাসরি এই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা থেকে সরাসরি এই ভ্যালুটা আসছিল, বাট এই ভ্যালুটা থেকে সরাসরি এই ভ্যালুটা আসে নাই। আমি আর এন এর মানটা বসাইছিলাম, তারপর হচ্ছে এই ভ্যালুটা আসছিল, তাই না? তাই এখানে একটু ঝামেলা আছে। তাই তুমি যদি তোমাকে হাইড্রোজেন বলে তাহলে তো এটা দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, বাট তোমাকে যদি অন্য স্পেসিফিক্যালি ধরো লিথিয়াম বলছে, তখন এই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করিও না, তখন এই পুরো সূত্র দিয়ে তুমি করিও। আমার কথা বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? দেখো তো, যদি তোমার কাছে লিথিয়াম বলে বা বেরিলিয়াম বলে, তাহলে শুধু ভিয়ানের প্রথম সূত্রটা দিয়ে ম্যাথ করবা, শর্টকাট তখন অ্যাপ্লাই করিও না। আমার কথাটা কি বোঝা গেছে? দেখো তো বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানিও। ওকে, গুড গুড। তাহলে চলো আমরা এখানে চলে যাই। তাহলে এখানে আমরা দেখলাম যে ইএইচ ইকুয়াল টু আসছে আমার এত। তাহলে এখানে দেখো ইএল ইকুয়াল টু তাহলে কত আসবে এখানে ইএল, তাহলে এখানে চেঞ্জটা আসবে কি? এই জায়গায় চেঞ্জ আসবে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন লো স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। একটা সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও, আমার একটা মিনিট জাস্ট। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি কি বের করতে চাই, এটা তো বুঝতে পারছো, জাস্ট এন এর জায়গায় একবার এনএইচ বসাইছি, একবার এন লো বসাইছি, আর কিছুই না। এখন আমি যদি এখানে এই যে ডেল্টা ই বের করতে চাইতাম, ডেল্টা ই, তাহলে কত আসতো? ডেল্টা ই ইকুয়াল টু কি? ইএইচ মাইনাস ই লো, আবার ডেল্টা ই মানে কিন্তু এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে এখানে ল্যামডা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখো তো ই হাই এর জায়গায় তাহলে আমি কত বসাতে পারতাম? ই হাই, ই হাই এর জায়গায় বসাতে পারতাম আমি মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন হাই স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার মাইনাস, আর ই লো এর জায়গায় আমি কত বসাতে পারতাম? ই লো, ই লো বসাতে পারতাম মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন লো স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। বুঝছো কিনা? দেখো কি করছি, ডেল্টা ই এর সূত্র আমরা আগেই পড়ে আসছি, ই হাই মাইনাস ই লো, যেটাকে আমরা এইচ সি বাই ল্যামডাও লিখে থাকি। ই হাই এর জায়গায় জাস্ট ই হাই এর ভ্যালুটা বসাইছি, ই লো এর জায়গায় জাস্ট ই লো এর ভ্যালুটা বসাইছি। তাহলে এখান থেকে দেখো তো তাহলে কত আসবে তোমার? এই যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এই যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এই ভ্যালুটা তাহলে কত আসতেছে খেয়াল করে দেখো। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে,
তাহলে এখানে দেখো, এখানে কিন্তু তোমার কাছে একটা জিনিস কমন যাবে, সেটা কি, এম ই টু দি পাওয়ার 4 কমন, 8 কমন, এইচ স্কোয়ার কমন, অ্যাপসাইলন নট স্কোয়ার কমন। তাহলে বাকি থাকবে এখানে কি, দেখো, যেহেতু এটা প্লাস চলে আসছে তাহলে এটা আগে চলে আসবে। তাহলে এখানে থাকবে 1/n লো স্কোয়ার মাইনাস মাইনাস 1/n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, সিম্পল ক্যালকুলেশন করছি। দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এই টার্মটাকে আগে চিন্তা করব, এই টার্মটাকে পরে চিন্তা করব। তাই দুই টার্মেই দেখো এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার কমন, তাহলে এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার কমন। তাহলে এই জিনিসটাকে যদি আগে আগে চিন্তা করছি, তাহলে 1/n লো স্কোয়ার আগে বসবে মাইনাস 1/n হাই স্কোয়ার বসবে। এতটুকু বুঝতে কারো কোনো আপত্তি আছে? দেখো তো, এতটুকু বুঝতে কারো কোনো আপত্তি আছে কিনা? আমি আশা করতেছি এতটুকু বুঝতে কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে শুধু যদি আমি এখান থেকে লক্ষ্য করে দেখো তো একটু করে, এই লাইনটা থেকে লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে শুধুমাত্র 1/λ লিখতে চাইতাম, তাহলে এই এইচসিটাকে এদিকে নিয়ে আসতে হইতো না? তাহলে আমি কি করতে পারি চাইলে, এই এইচসিটাকে আমি এই পাশে নিয়ে আসবো। আমি যদি এখানে শুধু 1 লিখতে চাই, তাহলে এইচসিটাকে এখানে গুণ করে দিব, তাই কিনা বলো তো একটু করে, তাই না? এইচসিটাকে আমি কি করছি এখানে বলো তো, এখানে আমি 1 করছি, তাহলে এইচসিটাকে আমি এই পাশে গুণ করে দিছি। এতটুকু তো বুঝতে পারছি সবাই আমরা? ওকে। কাহিনী যেটা হয়, এখানে যে তুমি ভ্যালুটা দেখতেছো, এই যে এই ভ্যালুটা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। দেখো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই কনস্ট্যান্টটাকে কি বলা হয় জানো? এই কনস্ট্যান্টটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এই যেখানে যে তুমি একটা ভ্যালু দেখতেছো, সেটা কত? তুমি যেখানে ভ্যালু দেখতেছো একটা, সেই ভ্যালুটা কত আমি তোমার দেখাই। সেই ভ্যালুটা হচ্ছে যে এই যে এম ই টু দি পাওয়ার 4, তারপর তুমি এখানে যে ভ্যালুটা দেখতেছো, এই যে তোমার 8 এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, 8 এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, তারপর হচ্ছে তোমার কাছে এখানে ইন্টু এইচ সি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এবং এই ভ্যালুটা কত আসে? এই ভ্যালুটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এবং এই রিডবার্গ ধ্রুবকের মানটা কত, মানে এই ভ্যালুটা কত আসে? এটা আসে 1.09678 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স 1। বা এটাকে কোনো কোনো জায়গায় এভাবেও লিখে 1.09678 ইন্টু 10⁻⁷ পার মিটার, মিটার ইনভার্স 1 না লিখে মিটার পার মিটার এভাবেও লেখে। মানে এই যে ভ্যালুটা দেখছো তুমি, এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা 1.09678 10⁻⁷ আসবে। তাহলে আমরা কিন্তু এটা মোবাইল নাম্বারের মতো মনে রাখবো। আমরা যেরকম মোবাইল নাম্বার মনে রাখি, এই যে জন্য রিডবার্গের ধ্রুবকটাকে আমরা এভাবে করে মনে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে এটা কিছু মডিফাই করি সূত্রটাকে। তাহলে এখান থেকে আমরা পাবো এই যে 1/λ, দেখো এখানে আমরা পাইছি 1/λ, এই পুরো জিনিসটাকে আমি রিডবার্গের ধ্রুবক লিখবো। আর এখানে তাহলে আমি পাবো তোমার এখানে 1/n লো স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমার নতুন সূত্র। দেখো, এই পুরো জিনিসটা হচ্ছে আমার নতুন একটা সূত্র, এই পুরো জিনিসটা হচ্ছে আমার নতুন একটা সূত্র। বুঝতে পারছো কিনা দেখো, এই জিনিসটা হচ্ছে আমার নতুন একটা সূত্র। ওকে, এইবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি এইখানে এটা তো হাইড্রোজেনের জন্য, এই সূত্রটা তুমি কার জন্য প্রমাণ করছো? জেড লিখতে হবে না, হ্যাঁ এখন জেডেরটাই দেখাচ্ছি। এই সূত্রটা তুমি কিন্তু হাইড্রোজেনের জন্য প্রমাণ করছো। বাট তোমার যদি অন্য মৌল হইতো লিথিয়াম বা বেরিলিয়াম, তখন ই টু দি পাওয়ার 4 এর সাথে তুমি কি করতে, একটা জেড স্কোয়ার গুণ দিতা। তাহলে এখানেও একটা জেড স্কোয়ার গুণ দিতা, তাহলে এখানেও একটা জেড স্কোয়ারকে গুণ দিতা, এখানেও একটা জেড স্কোয়ারকে গুণ দিতা। তাহলে সেই জেড স্কোয়ারটাও তো কমনে আসতো। তাহলে জেড স্কোয়ারটাকে আমি এখানে কমন নিচ্ছি, দেখো। তাহলে এখানে একটা গুণফলকারী কি হতো বলো তো, একটা জেড স্কোয়ার হইতো। দেখো বুঝছো কিনা, মানে এখানে জেড স্কোয়ারটাকে তো তুমি তো কমন আকারে লিখতা, জেড স্কোয়ার সহ তার ভ্যালুটাকে আরএইচ বলো নাই, জেড স্কোয়ার ছাড়া ভ্যালুটাকে আরএইচ বলছো। তাহলে জেড স্কোয়ারটাকে বাইরে লিখে দিছি। বুঝতে পারছো জেড স্কোয়ারের ব্যাপারটা? অন্য মৌল হইলে জেড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, যদি হাইড্রোজেন ভিত্তিক অন্য কেউ হয়, যেখানে জেড মানে বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা। সরি ভাই, আসলে একটু অসুস্থ তো এই জন্য। ওকে, যাই হোক, তাহলে আমি যদি তোমাকে এখন সূত্র, এখানে যদি সূত্রটা আমি একসাথে নোট ডাউন করে দিই, তাহলে সূত্রটা একসাথে নোট ডাউন করলে কি হবে? তোমার এখানে এই যে 1/λ সূত্র, দেখো 1/λ সূত্র, তাহলে কি হবে এখানে এই জায়গায়, তাহলে হবে তোমার 1/λ ইকুয়াল টু, এই জায়গায় হবে 1/λ, এটা ইকুয়াল টু কত হবে তাহলে, এই যে আমাদের রিডবার্গের ধ্রুবক ইন্টু এখানে হবে 1 বাই, দেখো তোমাদের বইতে দেখবে n1 n2 দিয়ে দেওয়া,
n1 n2 দিয়ে করিও না, কি করবা n লো স্কোয়ার মাইনাস n2 n হাই স্কোয়ার। তুমি n1 আর n2 চিনবা না, কেমন, n1 আর n2 চিনবা না, n হাই স্কোয়ার এভাবে মনে রাখবা। আর যদি অন্য মৌল হয় তখন একটা জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। অন্য মৌল হলে কি করতে হয়, একটা জেড স্কোয়ার দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করতে হয়। দেখো বুঝতে পারছো কিনা সূত্রটা, ক্লিয়ার? দেখো তো এটা ক্লিয়ার সূত্র, দেখো তো এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই, এতটুকু আমাদের এখানে ক্লিয়ার। চলো আমার নেক্সটে যাই আসো, নেক্সটে চলে যাই আসো আমরা এখানে। নেক্সটে আমি তোমাকে এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটা হইতেছে কি ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। কি হওয়ার শর্ত, কি মনে রাখবো আমরা এখানে, আমরা মনে রাখবো ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। চলো আমি আগে ল্যামডা মিনিমামটা পড়াই দিয়ে আসো। তাহলে এখানে আমরা লিখবো ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। এটা বলতে কি বোঝাচ্ছেন, পড়াচ্ছি, দেখো পড়াচ্ছি, আসো একটু ধৈর্য ধরো, আমি তোমাকে দেখা দিচ্ছি ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। চলো এটা দেখার চেষ্টা করি, আসো। দেখো আমরা এখানে পাইছি কি বলতো একটু করে, 1/λ, আমরা এখানে পাইছি 1/λ, 1/λ বা 1/λ ইকুয়াল টু পাইছি তোমার কাছে এখানে রিডবার্গের ধ্রুবক, ইকুয়াল টু পাইছি তোমার কাছে এখানে 1/n লো স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস তোমার এখানে পাইছি হচ্ছে 1/n হাই স্কোয়ার, তোমার এখানে পাইছি হচ্ছে 1/n হাই স্কোয়ার, তাই না? এই জিনিসটা পাইছি কিনা বলো তো, এই জিনিসটা আমরা এখানে পাইছি। এখন আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে আমি ল্যামডাকে মিনিমাম করব, আর এই ল্যামডার আমি নিম্নমানটা বের করব। আচ্ছা আমি এটাকে একটু করে এভাবে লিখতে পারি না, দেখো তো, আচ্ছা এখানে যদি দেখি তোমাকে দেখাই, এই জিনিসটাকে এভাবে লেখা যায় তাই না? ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, ল্যামডা ইকুয়াল টু লিখতে পারবো তোমার কাছে হচ্ছে এরকম, যে 1/, রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n লো স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। এভাবে কি লেখা যায়, দেখো তো একটু করে, এভাবে কি লেখা যায় জিনিসটাকে, n হাই স্কোয়ার। দেখো তো এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, কি করছি বলো তো আমরা এখানে, কি করছি বলো তো আমরা এখানে, হ্যাঁ কি করছি বলো তো আমরা এখানে, এই যে দেখো 1/λ ছিল না, রিডবার্গের ধ্রুবক, কারণ এই জিনিসটা পুরো গুণফল আকারে ছিল না, তুমি কি করছো এখানে 1/λকে শুধু ল্যামডা করে দিচ্ছ, মানে উল্টাই দিছো। তাহলে এই বাম পক্ষকে যদি উল্টাও তাহলে ডান পক্ষটাকেও কি করতে উল্টাই দিতে হবে না? তাহলে এই পুরো ডান পক্ষকে আমার কোথায় নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে এটাকে তুমি উল্টাই দিছো, তার মানে হরটাকে লবে নিছো, তাহলে এটা লবটাকেও কিন্তু কোথায় নিতে হবে, হরে নিতে হবে, মানে উভয় পক্ষকে আমি বিপরীতকরণ করছি। এটা বুঝতে পারছো, উভয় পক্ষকে আমি কি করছি, বিপরীতকরণ করছি। এই লাইনটা কি সবার ক্লিয়ার? যদি এই আমি একটু তোমাকে এই প্রমাণে একটু বেশি বেশি কোয়েশ্চেন করবো, আমাকে তাহলে একটু জানাও কেমন, এই লাইনটা কি সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে ওয়াই জানাও তো একটু করে, এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা, জাস্ট উল্টাইছি। একটু আস্তে ধীরে প্রমাণ করি এটা, কারণ এটা এই প্রমাণটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে। গুড, সবাই বুঝতে পারছি। তাহলে এখন আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এই জিনিসটাকে আমার কি করা লাগবে, মিনিমাম করা লাগবে। আচ্ছা একটা জিনিস বলো তো, তোমরা কি সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝো? তোমরা কি সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা বুঝো? ধরো আমি যদি বলি এখানে দুইটা সম্পর্ক আছে, একটা সমানুপাতিক সম্পর্ক, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো আমি তোমাকে দেখাই, দুইটা সম্পর্ক আছে এখানে আসলে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমরা কি এটা বুঝো? সমানুপাতিক সম্পর্ক মানে কি? ধরো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক এটা মানে হচ্ছে ধরো এরকম, যে P ইজ প্রপোর্শনাল টু কিউ, P ইজ প্রপোর্শনাল টু কিউ। ধরো সমানুপাতিক সম্পর্ক হচ্ছে P ইজ প্রপোর্শনাল টু কিউ, এর মানে হচ্ছে কিউ যদি বাড়ে তাহলে পিও বাড়বে, আবার কিউ যদি কমে তাহলে পিও কমবে। তার মানে কিউটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো কখন, যখন পিটা ম্যাক্সিমাম হবে, আর কিউ এর মিনিমাম ভ্যালু পাবো কখন, যখন পিটা মিনিমাম হবে। এটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক, এটাকে বলা হয় কি সমানুপাতিক সম্পর্ক, এটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। হ্যাঁ ম্যাথ তো করাবো, আর দুই একটা ফর্মুলা আছে, ওটা পড়ানোর পরে ম্যাথ করাবো, জাস্ট দেখাচ্ছি। আরেকটা আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আরেকটা আছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কীরকম? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে ধরো এখানে তুমি P ইজ প্রপোর্শনাল, এখানে তুমি 1/Q লিখছো, এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে বলতে কি বোঝায়, কিউকে যদি বাড়াও তাহলে P হচ্ছে তোমার কমবে, আর কিউকে যদি কমাও তাহলে P হচ্ছে তোমার কাছে এখানে বাড়বে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, কিউ যদি ম্যাক্সিমাম হয় তাহলে P হয়ে থাকে মিনিমাম, মানে উল্টা সম্পর্ক,
আর কিউ যদি মিনিমাম হয় পি হয়ে থাকে ম্যাক্সিমাম। এই সম্পর্ক তোমরা নিশ্চয়ই জানো, এগুলোকে আমরা কি বলি, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমরা জানো না সবাই? ওকে, জানো। তাহলে এখন আমাকে একটু বলো তো, এই ল্যামডার সাথে এই পুরো নিচের জিনিসটা কিভাবে সম্পর্কিত আছে? এখানে আর রিডবার্গ ধ্রুবকটাকে কনস্ট্যান্ট চিন্তা করার দরকার নেই, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। রিডবার্গ ধ্রুবকটাকে ছাড়া চিন্তা করো, রিডবার্গ ধ্রুবকটাকে ছাড়া চিন্তা করো। এই যে ল্যামডা আর এই যে আমার কাছে এই জিনিসটা আছে, এটা কি সম্পর্কে আছে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, কারণ রিডবার্গ ধ্রুবককে কনসিডার করবো না, কারণ রিডবার্গ ধ্রুবকটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আর ইকুয়াল চিহ্ন মিলাই কি হবে বলো তো, একটা ওই যে সমানুপাতিক চিহ্ন আসবে। বাট ল্যামডা আর এটার মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? এই জিনিসটা মিনিমাম হবে কখন? যদি এই জিনিসটা ম্যাক্সিমাম হয়। এই জিনিসটাকে ম্যাক্সিমাম হওয়া লাগবে। এই জিনিসটাকে কি হওয়া লাগবে বলো? ম্যাক্সিমাম হওয়া লাগবে। বুঝতেছো? গুড। এই সবাই বুঝতে পারতেছো? সবাই বুঝতে পারতেছো? গুড। তাহলে আমি বললাম এই জিনিসটা মিনিমাম হবে কখন? যখন এই জিনিসটা ম্যাক্সিমাম হবে। কেন? কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, আর ব্যস্তানুপাতিক সম্পর্কে একটা ম্যাক্স হইলে নিচেরটা যদি ম্যাক্স হয় তাহলে উপরেরটা মিনিমাম হবে, আর নিচেরটা যদি মিনিমাম হয় তাহলে উপরেরটা ম্যাক্স হবে। তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ল্যামডাকে মিনিমাম করা। তাহলে আমার এই জিনিসটাকে ম্যাক্স করতে হবে। তাহলে এখন আমরা দেখব এই জিনিসটা আসলে ম্যাক্স কখন হয়। তাহলে আমাদের কাছে এখানে দেখো কি আছে তোমার কাছে এখানে, আমি যদি তোমাকে দেখাই, আমাকে দেখতে হবে এখন এখানে যে এই জিনিসটা ম্যাক্স কখন হয়। কোন জিনিসটা? এই যে তোমার কাছে যেটা আছে 1/n লো স্কোয়ার। খেয়াল করে দেখো আমার কাছে কি আছে এখানে, আমার কাছে আছে এখানে 1/n লো স্কোয়ার। আমার কাছে আছে এখানে 1/n লো স্কোয়ার মাইনাস এখানে আছে কত, 1/n হাই স্কোয়ার। 1/n হাই স্কোয়ার, এটা একটা বিয়োগফল। এবং আমার টার্গেটটা কি? বিয়োগফলটাকে কি করতে হবে বলো তো? ম্যাক্স বানাইতে হবে। কারণ এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা মিনিমাম হবে। এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা মিনিমাম হবে। তাহলে আমার এই জিনিসটাকে ম্যাক্স বানাইতে হবে, বিয়োগফলটাকে। এখন আমাকে একটু তুমি বলো তো, একটা জিনিসের বিয়োগফল কখন ম্যাক্সিমাম হয়? 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 একটা জিনিসের বিয়োগফল ম্যাক্সিমাম হয়। বিয়োগফল মানে কি আমি তোমার বলি, দেখো ধরো তুমি এ থেকে বি কে বাদ দিবা, এটা হচ্ছে তোমার রেজাল্ট। তো এই রেজাল্টটা ম্যাক্সিমাম কখন হবে জানো? এই রেজাল্টটা ম্যাক্সিমাম কখন হবে জানো? যখন সেকেন্ড টার্মটা যখন জিরো হবে। সেকেন্ড টার্মটা যদি জিরো হয় তাহলে রেজাল্টটা ম্যাক্সিমাম হবে। সেকেন্ড টার্মটা যদি জিরো হয় তাহলে রেজাল্টটা ম্যাক্সিমাম হবে। বুঝতেছো নাকি বুঝো নাই? দেখো তো, সেকেন্ড টার্মটা যদি জিরো হয় মানে আমি চিন্তা করলাম এও একটা পজিটিভ রাশি, বিও একটা পজিটিভ রাশি। কেন? কারণ এই NL বলো NH বলো সবাই হচ্ছে পজিটিভ রাশি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু রেজাল্ট। রেজাল্ট কখন ম্যাক্সিমাম হবে বলো তো? যদি সেকেন্ড টার্মটা জিরো হয়। বা এটাতে কিছু বুঝতেছি না। ধরো তুমি যদি কি করো, 10 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে পাচ্ছ 7। 10 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে পাচ্ছ 8। 10 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে পাচ্ছ 9। আর 10 থেকে তুমি 0 বাদ দাও তাহলে পাচ্ছ 10। দেখো রেজাল্টটা ম্যাক্সিমাম হয়েছে। কখন হয়েছে? যখন তোমার কাছে এখানে 0 আছে। বুঝছো? তোমার কাছে যখন কি আছে, 0 আছে। হ্যাঁ, তাহলে আমার এই জিনিসটাকে ম্যাক্সিমাম করতে হইলে আমার কি করতে হবে? এখানে যে সেকেন্ড টার্মটা আছে এটাকে কি করা লাগবে? এটাকে 0 করা লাগবে। বুঝতেছো কিনা দেখো। তাহলে আমার এখানে কি করা লাগবে? এখানে আমার এই জায়গাটাতে আমার কাছে যে 1/n হাই স্কোয়ার আছে এটাকে 0 করা লাগবে। এটা 0 কখন হবে? যখন n হাই এর ভ্যালুটা ইনফিনিটি হবে। n হাই এর ভ্যালুটা যখন কত হবে? ইনফিনিটি হবে। বা এটা তো বুঝি নাই, n হাই ইনফিনিটি, এটা তো বুঝি নাই, এটা বুঝাচ্ছি। আচ্ছা আমাকে বলো 1/0 এই রেজাল্টটা কত? 1, তোমরা তো ম্যাথ পড়ে আসছো তাই না সবাই? 1/0 এটা রেজাল্টটা কত আসে বলো তো? 1/0 ইকুয়াল টু কিন্তু আসে তোমার কত কত? ইনফিনিটি আসে। 1/0 মানে কত? ইনফিনিটি। 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তো তুমি যদি এটাকে ক্রস গুণফল করো তাহলে কত আসবে তোমার কাছে? এখানে ক্রস গুণফল করলে 1/ইনফিনিটি তখন কত আসবে? 1/ইনফিনিটি ইকুয়াল টু 0 আসবে। তাহলে কোনো একটা জিনিসের ভাগফল রেজাল্ট কখন 0 আসে? কোনো একটা জিনিসের ভাগফল কখন রেজাল্ট হিসেবে 0 আসে? যদি নিচে ইনফিনিটি থাকে। তাহলে 1/NH স্কোয়ারকে যদি 0 করতে চাই তাহলে NH কে মাস্ট বি ইনফিনিটি হইতে হবে। তাহলে NH কে মাস্ট বি কি হইতে হবে? NH কে মাস্ট বি ইনফিনিটি হইতে হবে। তাহলে NH যদি ইনফিনিটি হয় তাহলে এই পুরো জিনিসটা ম্যাক্সিমাম হবে NH ইনফিনিটি হইলে। আর এটা ম্যাক্সিমাম হইলে এটা ল্যামডা মিনিমাম হবে। তাহলে এখান থেকে আমি লিখবো ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত
তাহলে এখান থেকে আমি লিখব ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, হওয়ার শর্ত সেটা হচ্ছে কি NH ইকুয়াল টু ইনফিনিটি, NH ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এটাই কিন্তু তোমার ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। দেখো অনেকেই তোমার কি বলবে জানো, বাট ম্যাক্সিমাম যারা শর্টকাট খুঁজে পোলাবেন অনেকে বলবে এই প্রমাণ পড়ানোর দরকার কি ছিল, ডাইরেক্ট NH ইকুয়াল টু ইনফিনিটি লিখে দিলেই হইতো। হ্যাঁ লিখে দিলে হয়তো তুমি পরীক্ষায় হয়তো পারতা, কোনো সমস্যা ছিল না। বাট আমরা চেষ্টা করতেছি তোমাকে হচ্ছে যে যেন তুমি ফিল করতে পারো, কারণ ইন্টারের পড়াগুলো তুমি যদি একটা বার যদি ধরতে পারো না, একটা বার যদি তুমি মজা নিয়ে পড়তে পারো ইন্টারের পড়াগুলা, তাহলে পড়াগুলো না এতটাই কঠিন না, বা পড়াগুলো আসলে সহজ, তোমার কাছে এনজয় লাগবে। আর মুখস্থ করতে হলে কী হবে, একটা জিনিস যদি মুখস্থ করতে হয় তাহলে 5-এর বাচ্চা আর তোমার সাথে কিন্তু কোনো ডিফারেন্স নেই। 5-এর পোলাপাইনও সমাজ বিজ্ঞান মুখস্থ করে, তুমিও মুখস্থ করতেছো, তাহলে তোমার আর বোঝা তো তোমার অ্যাবিলিটিটা বাড়লো না, তাই না? তাই আমরা চেষ্টা করতেছি তোমাকে একটু যেন তুমি বুঝতে পারো। ওকে গুড, আশা করি বুঝতে পারছি। তাহলে আমি যদি এখন এই সূত্রটাকে যদি নোট ডাউন করে দিই, কোথায় নোট ডাউন করে দিব, এই যে এই জায়গাটাতে, তাহলে আমি এখানে লিখবো ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। এখন আমরা একটু পরে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত দেখবো, এরপর আমরা ম্যাথে চলে যাব। ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত কী হবে তাহলে, ওই যে NH ইকুয়াল টু ইনফিনিটি হবে, এই যে NH ইকুয়াল টু ইনফিনিটি হবে। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। ওকে, এবার চলো আমরা যাই, এখানে আসো, যে এখন আমরা দেখবো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত। এরপর চলো আমরা দেখবো এখানে তোমার ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, এরপর আমরা ম্যাথে চলে যেতে পারবো আশা করি। আমরা এখন দেখবো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত। তাহলে আমরা এখন দেখবো তোমার কাছে এখানে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত। তাহলে ল্যামডা ম্যাক্স হওয়ার, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত। চলো দেখার চেষ্টা করি ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কী হবে। এটাও হুবহু সেম প্রসেস আমরা আগাবো, হুবহু সেম প্রসেস আমরা আগাবো, হুবহু সেম প্রসেস আমরা আগাবো। ল্যামডা ম্যাক্স হওয়ার শর্তটা দেখো কীরকম হইতে পারে। যে আমরা সূত্র তাহলে কী শিখছি এখানে, আমরা সূত্র শিখছি হচ্ছে যে ওই যে তোমার কাছে দেখো 1/λ, 1/λ ইকুয়াল টু কী শিখছি বলো, 1/λ ইকুয়াল টু শিখছি হচ্ছে তোমার কাছে এখানে আমাদের এই যে সরি 1/রিডবার্গ ধ্রুবক ইন্টু এখানে কত হইতো, ইন্টু এখানে হয়তো 1/n লো স্কোয়ার। আমরা যদি হাইড্রোজেনের জন্য এখানে করি 1/n লো স্কোয়ার মাইনাস এখানে কত হইতো, এখানে হয়তো 1/n হাই স্কোয়ার, এখানে হয়তো 1/n হাই স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো তো, আমরা যদি ল্যামডা বের করতে চাইতাম ওই আগের মতোই সব উল্টাই দিব, তাহলে কি পাবো এখান থেকে, আমরা এখানে পাবো 1/রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n লো স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, 1 কত n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে যদি আমি এই জিনিসটাকে ম্যাক্স করতে চাই, তাহলে আমার এই জিনিসটাকে আমার কি করা লাগবে, মিনিমাম করা লাগবে। কেন? কারণ ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, কারণ ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এখন আমার দেখতে হবে এই জিনিসটা মিনিমাম কখন হয়। আমার এখন দেখতে হবে কি বলতো একটু করে, আমার এখন দেখতে হবে এই জিনিসটা মিনিমাম কখন হয়। তাহলে আমার মিনিমাম করা লাগবে কাকে, এই যে 1/nl স্কোয়ার, আমার মিনিমাম করা লাগবে 1/nl স্কোয়ার, 1/nl স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার ইকুয়াল টু এই পুরো জিনিসটাকে আমার কাছে মিনিমাম করা লাগবে। বুঝতেছো? এই পুরো জিনিসটাকে আমার কি করা লাগবে, মিনিমাম করা লাগবে। এখন তুমি চিন্তা করো তো, ধরো একটা জিনিসের বিয়োগফল a মাইনাস বি, এটা মিনিমাম কখন হয় বলতে পারো? ধরো এও একটা পজিটিভ রাশি, বিও একটা পজিটিভ রাশি, এবং 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 কথাটা লক্ষ্য করো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, n লো আর n হাই এর মধ্যে, n লো আর n হাই এর মধ্যে, n লো আর n হাই এর মধ্যে কে বড় কে ছোট? n লো আর n হাই এর মধ্যে কে বড় কে ছোট? n লো এবং n হাই এর মধ্যে কে বড় কে ছোট বলো তো? n লো আর n হাই এর মধ্যে কে বড় কে ছোট? n হাই হচ্ছে বড়, অবভিয়াসলি n হাই হচ্ছে তোমার কাছে বড় হবে, তাই না? n হাই তোমার কাছে এখানে বড় হবে। আচ্ছা এবার লক্ষ্য করি, আসো এবার আমাকে বলো যে দুইটা জিনিসের বিয়োগফল, এই যে ধরো এ থেকে যদি বি বিয়োগ দাও, রেজাল্ট কখন মিনিমাম হবে? যদি বি এর ভ্যালুটা কি হয় বলো তো, বড় হইতে থাকে।
যদি বি এর ভ্যালুটা কি হয়, বড় হইতে থাকে, যদি বি এর ভ্যালুটা কি হয়, বড় হইতে থাকে, বি এর ভ্যালু যত বড় হবে রেজাল্ট তত মিনিমাম হবে, তাই না? এই যে খেয়াল করো, বি এর যে ভ্যালু আছে, বি এর ভ্যালু এটা যত বড় হবে এই পুরো জিনিসের বিয়োগফলটা তত মিনিমাম হবে। তুমি চাইলে ম্যাথমেটিক্যালও দেখতে পারো। ধরো 10 থেকে যদি তুমি এখানে 4 বাদ দাও তাহলে 6 হবে, 10 থেকে তুমি এখানে 5 বাদ দাও তাহলে 5 হবে, 10 থেকে তুমি এখানে দেখো 6 বাদ দাও তাহলে 4 হবে, 10 থেকে তুমি এখানে 7 বাদ দাও তাহলে তোমার কাছে 3 হবে। তাহলে খেয়াল করে দেখো তোমার কাছে এই যে রেজাল্টটা, এই যে এই ভ্যালুটা যখন তুমি যত বাড়াচ্ছ, এটাকে তুমি যত বাড়াচ্ছ দেখো রেজাল্টটা কিন্তু তত কমতেছে, রেজাল্ট তত কমতেছে, দেখো রেজাল্ট তত কমতেছে, তত মিনিমাম হচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে বলো তো? তাহলে আমাকে যেটা করতে হবে, আমার এখানে হচ্ছে যে এই যে 1/n² আছে, এই যে আমার কাছে যে 1/n² আছে, 1/n² আছে, এই জিনিসটাকে আমার কী করতে হবে, বাড়াইতে হবে, এই জিনিসটাকে আমার বাড়াইতে হবে, এই জিনিসটাকে আমার বাড়াইতে হবে। এটার সাথে তোমরা একমত? 1/n² যে বাড়াইতে হবে এটা কি তোমরা একমত মিনিমাম করার জন্য? এই পুরো রেজাল্টটাকে মিনিমাম করার জন্য 1/n² সেকেন্ড টার্মকে বাড়াইতে হবে, এটা কি তোমরা একমত? যদি একমত হয়ে থাকে তাহলে একটু ওয়াই ওয়াই জানিও, যদি একমত হয়ে থাকে তাহলে ওয়াই ওয়াই জানিও বড়দের একটু করে, যদি একমত হয়ে থাকে তাহলে ওয়াই ওয়াই জানিও। এইটার সাথে তোমরা কি একমত সবাই? একটু জানাইও আমাকে এর সাথে তোমরা একমত কিনা। গুড, ইয়েস ইয়েস বলতেছো, গুড গুড। তাহলে এবার আমাকে তুমি একটা জিনিস বলো, এই পুরা জিনিসটা বাড়বে কখন? খেয়াল করো, এই পুরা জিনিসটা কখন বাড়বে? যখন ভিতরে জিনিসটা কমবে, যখন হর কমবে তখন পুরো রেজাল্টটা বাড়বে। এটা তো সবাই বুঝতে পারছি। দেখো এই যে এই পুরা জিনিসটা বাড়বে কখন? যখন তোমার হরটা কমবে, বুঝতেছো? তাহলে এখানে কি করতে হবে, এই পুরো জিনিসটাকে বাড়ানোর জন্য, এই পুরো জিনিসটাকে বাড়ানোর জন্য এন হাইকে কি করতে হবে, কমাইতে হবে। তাহলে এন হাইকে ছোট করতে হবে, তাহলে এন হাইকে কি করতে হবে, এন হাইকে ছোট করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে 1/nh², এটাকে বাড়ানোর জন্য এন হাইটাকে ছোট করা লাগবে, এন হাইটাকে কি করা লাগবে, ছোট করা লাগবে এন হাইকে। এখন এন হাই ছোট হইতে হইতে কত হইতে পারে, এন হাইয়ের মিনিমাম ছোট ভ্যালু কত হইতে পারে? এন হাইকে তো অলওয়েজ এন লো থেকে বড় হইতে হবে, তাহলে এন হাইয়ের মিনিমাম ছোট ভ্যালু হইতে পারে এন লো প্লাস 1। দেখো এন লো প্লাস 1 এটা হচ্ছে এন হাইয়ের সর্বনিম্ন ভ্যালু, এটা হচ্ছে এন হাইয়ের মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। কারণ এন হাইয়ের মানটা সব সময়, তুমি একটু আগেই বলে আসছো এন হাইয়ের মানটা এন লো থেকে বড়, একটু আগে বলে আসছো। তাহলে এন হাইয়ের মান যদি এন লো থেকে বড় হয় তাহলে এন হাইয়ের সর্বনিম্ন মান কত হইতে পারে, এন লো প্লাস 1, তাই না? কারণ এন হাইয়ের মান তো এন লো থেকে সবসময় বড় থাকতে হবে, তাহলে এন হাইয়ের সর্বনিম্ন মান কত হইতে পারে, এন লো প্লাস 1। তাইলে এটা যদি এন লো প্লাস 1 হয় তখন এন হাইটা মিনিমাম হবে, এই জিনিসটা ম্যাক্সিমাম হবে, আর এই জিনিস যদি ম্যাক্সিমাম হয় রেজাল্ট মিনিমাম হবে, আর রেজাল্ট যদি মিনিমাম হয় তাহলে ল্যামডা ম্যাক্স হবে। তাহলে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত সেটা হচ্ছে এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু ওয়াই জানিও। এন এল থেকে মিনিমাম 1 বড় হইতে হবে। গুড, এই তো সবাই বুঝতে পারতেছো, এই তো সবাই বুঝতে পারছো, গুড, সবাই বুঝতে পারছো। আমি একটু পানি খাইনি, এরপর আমি সূত্রটা নোট ডাউন করে দেবো এবং আমরা ম্যাথে চলে যাবো। ওকে, তাহলে চলো আমরা যাই। তাহলে এখানে আমি লিখে দিই তোমার কাছে এখানে যে তোমার ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত এটা কত হবে তাহলে তোমার কাছে এখানে, এটা হবে তোমার কাছে এখানে হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত। এই যে এন হাইটা, এন হাই ইকুয়াল টু কত হবে, এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1 হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাকে কিন্তু আমি আরও কয়েকটা সূত্র শিখেছিলাম গতকালকে। সেটা কি শিখেছিলাম বলো তো? সেটা শিখেছিলাম হচ্ছে তরঙ্গ সংখ্যার একটা সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা দেখো। তরঙ্গ সংখ্যা, এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করতাম, এটাকে আমরা প্রকাশ করতাম হচ্ছে মিউ বার দিয়ে। আর মিউ বার ইকুয়াল টু কত হইতো বলো তো, 1/λ হইতো। মিউ বার ইকুয়াল টু হইতো 1/λ। তাহলে ল্যামডার সাথে এটা সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। তাহলে এটা দ্বারা কী বুঝবো, ল্যামডা যদি ম্যাক্স হয় সেই সময় মিউ বারটা কী হবে, মিনিমাম। আর ল্যামডা যদি মিনিমাম হয় সেই সময় মিউ বারটা কী হবে, ম্যাক্সিমাম।
তাহলে খেয়াল করে দেখো তো, এটা তো ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, একই সাথে এটা কিন্তু, এটা তো ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, একই সাথে এটা কিন্তু মিউ বার ম্যাক্স হওয়ার শর্ত, একই সাথে এটা কিন্তু কি বলতো মিউ বার ম্যাক্স হওয়ার শর্ত, তাই না? আবার এটা তো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, একই সাথে কিন্তু মিউ বার মিনিমাম হওয়ার শর্ত। বুঝতে পারছো জিনিসটা? তার মানে তুমি কিন্তু ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সটা মনে রাখবা, মিউ বার মিনিমাম মিউ বার ম্যাক্সিমাম এগুলো মনে রাখার দরকার নেই, কারণ ল্যামডা থেকে কিন্তু এটা বের করা যায়। পোলাপান কী করে, ল্যামডাও মনে রাখতে চাই, ল্যামডা ম্যাক্সও মনে রাখতে চাই, মিউ বার ম্যাক্সও মনে রাখতে চাই, গোজামিন লাগাই দেয়। বাট তুমি তাহলে এতগুলো মনে রাখবা না, তুমি শুধুমাত্র ল্যামডাটা মনে রাখবা, আর এই সম্পর্কটা মনে রাখবা যে ল্যামডা ম্যাক্স হইলে সেটা হবে মিউ বার মিনিমাম। তাহলে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত হচ্ছে এটা, তাহলে এটা কিন্তু মিউ বার মিনিমাম হওয়ার শর্ত। এটা ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে এটা, তাহলে এটা মিউ বার ম্যাক্স হওয়ার শর্ত। তাহলে একটা মনে রাখবা। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? তাহলে আশা করি এভাবে করে আমরা সবগুলো এখানে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না আসলে। ওকে, ক্লিয়ার আশা করি, সবাই ক্লিয়ার আশা করি, সবাই ক্লিয়ার। তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই, আসো ম্যাথে চলে যাই, আসো আমরা এখানে, আমরা এগুলো একটু পরে দেখাবো, লাইন নাম্বার ডি ব্রগলি ম্যাথে পরে দেখাবো, এগুলো পরে দেখাবো। চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। পরে হচ্ছে আমরা এখানে দু একটা থিওরি বাকি আছে, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে, আগে চলো কিছু ম্যাথ করাই দিই তোমাকে, তাহলে তোমার কনসেপ্ট এখানে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? আর প্রয়োজনে যখন যখন সূত্র লাগবে তখন আমি তোমাকে পড়াই দেবো। একটা কাজ করে আসো, এই ম্যাথটা একটু তোমরা 30 সেকেন্ডের জন্য আগে পড়ো। ম্যাথের প্রশ্ন এখন তোলার দরকার নেই, ম্যাথের প্রশ্ন এখন তোলার দরকার নেই, পিডিএফ তো আমি দিয়ে দিব, তখন সেখান থেকে তুমি তুলে নিও, পিডিএফ তো আমি দিয়ে দিব তোমার কাছে, তখন তুমি সেখান থেকে তুমি তুলে নিও, তারাও ঠিক আছে? এখন জাস্ট ম্যাথের প্রশ্নটা একটু করে পড়ো, ম্যাথের প্রশ্ন একটু করে পড়ো, আমি পিডিএফ দিয়ে দিব, তখন তুমি এখান থেকে পড়ে নিও। 3 মিনিট, তাই না? সরি 3 মিনিট না তো, 30 সেকেন্ড। ওকে, হ্যাঁ, জাস্ট একবার প্রশ্নটা পড়ো, এবার হচ্ছে আমি ম্যাথটা করাই দিব, ঠিক আছে? প্রশ্ন এখন তোলার দরকার নেই, প্রশ্ন তোমাকে আমি পিডিএফ দিয়ে দিলে তখন তুমি প্রশ্ন তুলিও। তুমি এখন যেটা করতে পারো, আমার সাথে সাথে ম্যাথটা একবার করতে পারো, প্রশ্নের জন্য জায়গা ফাঁকা রাখো, জায়গা ফাঁকা রেখে আমার সাথে করতে পারো। ওকে, চলো অঙ্কটা আমি তোমাকে করাই দিয়ে আসো, চলো অঙ্কটা আমি করাই দিয়ে আসো। হ্যাঁ, খেয়াল করো এখানে কি কি বলতেছে, আমি তোমার বলি সলিউশন, ডাটাগুলো ধরাবো, আর ডাটাগুলো ধরে ম্যাথটা করবো। দেখো, হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ জিজ্ঞেস করছে, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে বলো প্রথম বোর যদি হয় তাহলে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু তোমার কাছে 1 দেওয়া, প্রথম বোর আমরা জানি, প্রথম বোর বলছে, তাহলে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা তোরা লিখে ফেলি, এখানে আসো, যে আমার কাছে n ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। এক নম্বরে কি জিজ্ঞেস করছে আমাকে, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে তুমি তখন সূত্র লিখবা, আমরা জানি আর এন ইকুয়াল টু কত হয়ে থাকে, আর এন ইকুয়াল টু হয়ে থাকে n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। দেখো এখানে কি হয়ে থাকে, আমরা জানি আর এন ইকুয়াল টু n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, কোশ্চেনে কিন্তু বলেই দিছে হাইড্রোজেনের কথা, তাহলে হাইড্রোজেন বলে দিলে তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে জেড বসানোর দরকারই নেই, আর এন ইকুয়াল টু এটা হয়ে থাকে। বাট তুমি কি করবে এরপরে, স্যারকে দেখাবা যে তুমি এখানে ভ্যালু বসাচ্ছ, স্যারকে দেখাবা তুমি এখানে ভ্যালু বসাচ্ছ, স্যারকে দেখাবা তুমি এখানে ভ্যালু বসাচ্ছ। তাহলে ভ্যালু বসাই কত কত পাবা, এন এর ভ্যালু এখন বসাইও না, এন এর ভ্যালুটা আপাতত রেখে দাও এইভাবে করে। তুমি স্যারকে দেখাবা, স্যারকে এখানে তুমি ভ্যালু বসাচ্ছ 6.626 10 ইনভার্স অফ 34। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা এইচ এর মান নর্মালি শিখে আসছি কত, 6.626 ইন্টু 10 ইনভার্স অফ 34। বাট কখনো যদি প্রশ্নে এইচ এর মান দেওয়া থাকে, তাহলে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটা ইউজ করবা, আর প্রশ্ন যদি দেওয়া না থাকে তখন তুমি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইউজ করবা। বুঝতে পারছো? বাট প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে প্রশ্ন প্রদত্ত মানটা তুমি ইউজ করবা। তাহলে প্রশ্ন এইচ এর মানটা দেওয়া কত, এইচ এর মানটা দেখো দেওয়া কত, 6.63 গুণন 10 ইনভার্স অফ 34 দেওয়া এইচ স্কোয়ার ইন্টু এপসাইলন নট। এপসাইলন নটের মান কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ কোশ্চেনে যদি এপসাইলনের মান দেওয়া থাকে সেটাও তুমি ইউজ করবা, 8.85 ইন্টু 10 ইনভার্স অফ 12। তারপরে পাই এম দেওয়া আছে ইলেকট্রনের ভর, এমও দেওয়া আছে, এম দেওয়া যেটা দেওয়া আছে সেটা ইউজ করবা, 9.11 ইন্টু 10 ইনভার্স অফ 31। তারপর ইন্টু এখানে হবে কত, এখানে হচ্ছে ই স্কোয়ার, তার মানে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ভ্যালু পেয়ে যাবা। বাট মানে এইভাবে আসলে মানে স্যারকে দেখাবে যে তুমি ক্যালকুলেশন করতেছ না, বুঝতে পারছো? তাহলে এরপরে তুমি কি পাবা দেখো, এখান থেকে
আমি কিন্তু জানি এই ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসবে, সেটা কত আসবে, ওই যে 0.53 ইন্টু এন স্কোয়ার, বা রেজাল্টে আসবে অ্যাংস্ট্রম। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, আমি এখানে কিন্তু সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করি নাই, এখানে আমি সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করি নাই। স্যারকে আমি আগে দেখাইছি যে আমি সূত্রও জানি, মানও বসাইতে জানি, মান বসায় রেজাল্ট পাইছি এইটা। বাট আমি কি মান বসাই ক্যালকুলেটার চেক করে দেখছি? চেক করে দেখি নাই, আমি জানি রেজাল্ট এটা আসবে। সো শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারবা, বাট সরাসরি অ্যাপ্লাই করতে পারবা না। তুমি যদি প্রথম লাইনে যদি লিখে দিতা রিটার্ন, এইচএসসি রিটার্নের প্রবলেমে আর এন ইকুয়াল টু 0.53 এন স্কোয়ার, তখন স্যার একটু মাইন্ড করতো। তাই তুমি ভেঙে ভেঙে লিখে লাস্টে শর্টকাটটা লিখে দিবা, তাহলে তোমার কাছে হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? তারপর এখানে ইকুয়াল টু তাহলে কত আসবে এখান থেকে বলো? তাহলে আর এন ইকুয়াল টু তোমার কাছে এখানে আসবে, আর এন ইকুয়াল টু তোমার কাছে এখানে আসবে এই যে 0.53 এন স্কোয়ার, তো এখানে 1 বলছে, তাহলে এখানে আসবে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আর তোমার যদি অ্যাকুরেট মান বের করতে ইচ্ছা হয়, তোমার যদি অ্যাকুরেট মান বের করতে ইচ্ছা হয়, তাহলে তুমি এই ভ্যালুটাকে পুরোটাকে ক্যালকুলেট করে অ্যাকুরেট মানও বের করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যাকুরেট মান বের করা সবসময় ভালো, তবে যদি সময় না থাকে তখন এইভাবে করে অঙ্কটা করে দিও। এইটাকে বোঝা গেছে? দেখো তো ক নাম্বার ম্যাথটা বুঝতে পারছো কিনা সবাই? যদি বুঝে থাকো তাহলে আমাকে ওয়াই ওয়াই জানিও একটু কষ্ট করে। আমাদের কিন্তু 1 নাম্বারটা শেষ, এখানে 1 নাম্বারটা শেষ। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই ওয়াই জানিও। গুড গুড, ওকে। তাহলে এবার চলো আমরা সেকেন্ড অঙ্কে যাই। এবার আসো আমরা সেকেন্ড অঙ্কে যাই। সেকেন্ড অঙ্ক আমাকে দেখো কি বলতেছে, তাহলে এটা তো আমার কাছে 1 নাম্বার গেছে, এই যে দেখো এটা আমার কাছে 1 নাম্বার গেছে, তাই না? 1 নাম্বার শেষ। এবার আসো আমরা সেকেন্ড অঙ্ক যাই। দেখো সেকেন্ড অঙ্ক আমাকে বলতেছে যে কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত বের করো। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমাকে বের করতে বলছে। কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত হয়ে থাকে? NH ডিভাইডেড বাই টুয়াইস পাই, তাই না? তাহলে আমাকে যদি বলছে কৌণিক ভরবেগ বের করো, আমরা সবাই কিন্তু কৌণিক ভরবেগের সূত্র শিখে আসছি। তাহলে আমাকে বলছে কৌণিক ভরবেগ বের করো। এখন কৌণিক ভরবেগের সূত্র কত হয়ে থাকে? L ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে NH ডিভাইডেড বাই টুয়াইস পাই। L ইকুয়াল টু কত হয়ে থাকে? L ইকুয়াল টু হয়ে থাকে NH ডিভাইডেড বাই টুয়াইস পাই। L ইকুয়াল টু হয়ে থাকে NH ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এখানে কত পাচ্ছ বলো তো একটু করে? N তুমি এখানে কত জানো? N তুমি এখানে জানো 1, N তুমি জানো এখানে হচ্ছে 1, এখানে টুয়াইস পাই আছে, আর H এর মান তোমার কোয়েশ্চনে দেওয়া আছে। কোয়েশ্চনে করে দেওয়া 6.63 ইন্টু 10 ইনভার্স অফ 34 দেওয়া। তাহলে এখান থেকে তুমি L এর মানটা পেয়ে যাবা। L এর মান তোমার কাছে এখানে আসবে আমাদের, যদি আমি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটর নিয়ে দাঁড়াও একটু করে, ক্যালকুলেটর নিয়ে দাঁড়াও, ওকে নিলাম। তাহলে এখানে আমার কাছে আসছে তোমার 6.63 10 ইনভার্স অফ 34 ইন্টু ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এটা আসছে আমার কাছে 1.055 গুণন 10 ইনভার্স অফ 34, 10 ইনভার্স অফ 34। আর এটার একক একক কী হবে? এই ইয়ার একক কী হয় তোমার? কৌণিক ভরবেগ একক, কৌণিক ভরবেগের একক কী হয়ে থাকে? কোন দেখো, এন এর তো কোনো একক নাই, টয়েস পাইরও কোনো একক নাই, এইচের একক হচ্ছে জুল সেকেন্ড। তাহলে এটার একক জুল সেকেন্ড দিতে পারো, বা এটার একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 হয়ে থাকে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে সেটা দিতে পারো। ওকে, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? এই এন এর কোনো একক নাই, টয়েস পাইরও কোনো একক নাই, এইচের একক হচ্ছে জুল সেকেন্ড, তাই এটার এককও জুল সেকেন্ড দিয়ে দিছি। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারটাও শেষ কিন্তু এখানে, তাহলে এটাও কিন্তু আমাদের এখানে আনসার। ইজি ম্যাথ, জাস্ট সূত্র আর হচ্ছে অঙ্ক, আর কোনো কিছুই না। এবার দেখো 3 নম্বরে বলছে কি, রৈখিক দ্রুতি বের করো। তাহলে ভি বের করতে বলছে, রৈখিক দ্রুতি। এখন তুমি দেখো তো এল ইকুয়াল টু তুমি কি জানো? এমভিআর জানো না? তাহলে আমাকে এখানে ভি বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল টু কি আসবে? এল ডিভাইডেড বাই, ভি ইকুয়াল টু আসবে তোমার কাছে এখানে দেখো এল ডিভাইডেড বাই এম আর। এল ডিভাইডেড বাই কত আসবে? এম আর। তাহলে এখন একটু আগে তুমি এল মানে কত পাইছো এখানে বলো? চাইলে ওই সূত্র দিয়েও করতে পারতা, ই ডিভাইডেড বাই √4 পাই এপসাইলন নট এম আর এন, ওই সূত্র দিয়েও করতে পারতা, কোনো সমস্যা নেই। তাহলে এল ইকুয়াল টু আসছে তোমার কাছে এখানে 1.055 ইন্টু 10 ইনভার্স অফ 34। আর এম হচ্ছে কত? ইলেকট্রনের 9.11, এখানে 9.11 লিখছে না, 9.11 লিখছে ইন্টু 10 ইনভার্স অফ 31। আর আর ইকুয়াল টু তুমি কত বের করছো? 0.53 অ্যাংস্ট্রম, বাট মিটারে নিতে হবে তো, তাই 10 ইনভার্স অফ 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর এর মান কিন্তু অ্যাংস্ট্রমে আসছে, আর এর মান আসছে তোমার অ্যাংস্ট্রমে, বাট নিতে হবে মিটারে, তাই এখানে 10 ইনভার্স অফ 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখান থেকে দেখো তখন তোমার কাছে কি চলে আসবে? এখানে চলে আসবে আমাদের ভি এর ভ্যালুটা। তাহলে এখানে আসবে কত? 1.055 ইন্টু 10 ইনভার্স অফ 34 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10 ইনভার্স অফ 31 ইন্টু তোমার কাছে হচ্ছে 0.53 ইন্টু 10 ইনভার্স অফ 10।
তাহলে এটা আসছে আমার কাছে, আমি যদি সাইন্টিফিক মোডে করি এটাকে, তাহলে এটা আসছে 2.185, 2.185 ইন্টু 10⁶ ইন্টু করে চলে আসছে 10⁶ চলে আসছে, এত মিটার পার সেকেন্ড চলে আসছে। ঠিক আছে, ওকে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা দেখি, হ্যাঁ দেখো জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো কিনা, এটা চলে আসছে। ওকে, তাহলে আমাদের কাছে কিন্তু এখানে ব্যাকটা এখানে আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে আমরা চলো পরের অঙ্কে যাই, 4 নাম্বার করবো। আসো 4 নাম্বার আমাকে বলছে কি, তাহলে আমার কাছে কিন্তু 2 আর 3ও শেষ। তাহলে আমার কাছে কিন্তু এখানে 2ও আমাদের শেষ, 3ও কিন্তু আমাদের শেষ। কৌণিক বেগ বের করতে বলছে, 4 নাম্বারে কি বের করতে বলছে, কৌণিক বেগ। তো ওমেগা বের করতে বলছে এখানে, কেমন ওমেগা। ওমেগা কীভাবে বের করবো দেখো, ওমেগা বের করবো কীভাবে, ওমেগা আমরা একটা সূত্র আমি তোমাকে লিখে দিই, এখানে আসো, একটা সূত্র তোমাকে এখানে লিখে দেওয়া দরকার, এখানে নোট ডাউন করার সময় একটা সূত্র লিখে দেওয়া দরকার এখানে, ওমেগা, যে কৌণিক বেগ ওমেগা, এটা একটা সূত্র লিখে দেওয়া দরকার, কৌণিক বেগ ওমেগা। এটা সূত্র হচ্ছে, এগুলো তোমরা ইয়াতে পড়বা, ফিজিক্সে পড়বা, বুঝতে পারছো। বাট এখানে আমাদের তো প্রমাণ নাই, তাই আমি তোমাকে সূত্রগুলো লিখে দিচ্ছি। ফিজিক্সের 3rd চ্যাপ্টারে গতিবিদ্যায় পড়বা, তাই আপাতত তুমি সূত্রটা জাস্ট মনে রাখো, ফিজিক্সে পড়বা এগুলো। ওমেগা ইকুয়াল টু হয়ে থাকে 2π ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে বড় হাতের টি, যেখানে বড় হাতের টি দ্বারা বোঝাচ্ছে পর্যায়কাল। তাহলে এখানে বড় হাতের টি দ্বারা কি বোঝাচ্ছে, আচ্ছা আমি একসাথে সব সূত্র লিখে দিই, পরে আমি বুঝাই দিব। তারপর এখানে বোঝাচ্ছে, এখানে ধর এরকম হইতে পারে 2πn ডিভাইডেড বাই সময় টি। তারপর এমন হইতে পারে এখানে v/r, এটাও হইতে পারে v ডিভাইডেড বাই ব্যাসার্ধ। আচ্ছা তাহলে আমি তোমাকে একটু পরিচয় দিয়ে আসো। অথবা এখানে আরেকটা সূত্র হইতে পারে 2πf, 2πf এটাও হইতে পারে। তাহলে আমি একটু পরিচয় দিই, এখানে আসো। এগুলো হচ্ছে তোমার কাছে ফিজিক্সের সূত্র, বাট এই চ্যাপ্টারে আসলে লাগে। তো এগুলো তোমরা কিন্তু যে চ্যাপ্টার 3 যেটা আছে গতিবিদ্যা, সেখানে তোমাদেরকে পড়ানো হবে। জাস্ট আমি লিখে দিচ্ছি আপাতত এখানে। যেমন দেখো এখানে টি যেটা আছে, টি এর মানে হচ্ছে তোমার পর্যায়কাল। পর্যায়কাল মানে কি তোমরা জানো, পর্যায়কাল মানে কি জিনিস, পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণ পর্যায় সময় সম্পন্ন করতে যে সময় প্রয়োজন তাকে আমরা বলি পর্যায়কাল। পূর্ণ পর্যায় বলতে কি, ধরো একবার রোটেশন করে আসতে যে সময়টা প্রয়োজন সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। আচ্ছা, আর এখানে এন দ্বারা বোঝাচ্ছি যে ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। আর এখানে টি দ্বারা বোঝাচ্ছি যে এন বার ঘূর্ণনের প্রয়োজনীয় সময়। দেখো বড় হাতের টি দ্বারা বোঝায় কিন্তু পর্যায়কাল, আর বড় হাতের এন দ্বারা বোঝাচ্ছে ঘূর্ণন সংখ্যা, মানে কয়বার রোটেশন করবে কয়বার। আর ছোট হাতের টি দ্বারা বোঝায় ওই এন বার রোটেশন করতে প্রয়োজনীয় সময়। তাহলে ছোট হাতের টি দ্বারা টি এর পরিচয়টা কি, এন বার ঘূর্ণনে প্রয়োজনীয় সময়, মানে এন বার ঘূর্ণন করতে কত সময় লাগছে, ঘূর্ণনে প্রয়োজনীয় সময়, এন বার ঘূর্ণনে প্রয়োজনীয় সময়, এন বার ঘূর্ণনে প্রয়োজনীয় সময়। আর এফ মানে তো তুমি জানো কম্পাঙ্ক, আমরা সবাই জানি এফ মানে কি হয়ে থাকে, এফ মানে হয়ে থাকে তোমার কাছে কিন্তু কম্পাঙ্ক। তাহলে এফ মানে হয়ে থাকে তোমার কাছে এখানে কম্পাঙ্ক। আর ভি মানে আমরা সবাই জানি রৈখিক বেগ, আর আর মানে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে, যেমন ভি মানে কি আমরা সবাই জানি, ভি মানে হচ্ছে রৈখিক বেগ, মানে স্পর্শক বরাবর ব্যাগটা আর কি, স্পর্শক বরাবর ব্যাগ। আর আর মানে কি বলো তো এখানে, আর এটা মানে হচ্ছে তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটা মানে হচ্ছে তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে, আর মানে হচ্ছে তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ক্লিয়ার? দেখো তো এই জিনিসটা। তাহলে আমরা এই সূত্রটাকে একটু অ্যাপ্লাই করবো, এটা কিন্তু ফিজিক্সের একটা সূত্র, এই পুরো সূত্রটা একটু আমরা মনে রাখবো আর কি। চলো এখানে আমরা যাই, আসো ম্যাটটাতে আমরা যাই, ম্যাটটা আমরা অ্যাপ্লাই করি, আসো। ওকে, তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে, কৌণিক বেগ বের করতে বলছে। তো অলরেডি আমরা দেখো কৌণিক বেগের একটা সূত্র জানি কিন্তু, ভি ডিভাইডেড বাই হচ্ছে আর। কৌণিক বেগের একটা সূত্র আমরা জানি, ভি ডিভাইডেড বাই কত হয়ে থাকে, আর হয়ে থাকে। অলরেডি তুমি কিন্তু ভি বের করে ফেলছো। ভি কত পাইছো এখানে বলো, ভি পাইছো তুমি এখানে আমাদের 2.185 ইন্টু 10⁶ পাইছো। আর ব্যাসার্ধ বের করছে কত, 0.53 পাইছো। বাট এটা অ্যাংস্ট্রমে, এটাকে তোমার তো মিটারে নিতে হবে, তাই tan−10 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এখান থেকে তুমি ওমেগা পেয়ে যাবা। তাহলে দেখো এখান থেকে ওমেগাটা কত আসবে তোমার কাছে, এখানে
এটা আসবে এই যে আমাদের আনসার ডিভাইডেড বাই 0.53 ইন্টু 10⁻⁻10, তাহলে এটা আসবে আমার কাছে 4.1227, 4.1227 ইন্টু 10⁻16। আর ওমেগার একক হয়ে থাকে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার একক হয়ে থাকে কত? রেডিয়ান পার সেকেন্ড। এটা কি বুঝতে পারছো সবাই? এই দেখো তো এই ভ্যালুটা ভাবে বুঝতে পারছো কিনা? তাহলে কৌণিক বেগ আমরা কিন্তু ওমেগা বের করে ফেলছি, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। তাহলে এখানে আমরা কিন্তু এই যে দেখো এটাকে লিখে দিয়েছিলাম আমরা, এটা কিন্তু আমাদের কি বেগ ছিল? এটা ছিল আমার কাছে এখানে কৌণিক বেগ। কৌণিক বেগ আমরা ওমেগা এখানে বের করে ফেলছি। এই আনসারটা সবাই বোঝা গেছে? দেখো তো একটু করে আনসারটা সবাই বুঝতে পারছো? আনসারটা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই জানাও। এটা কি সবাই বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পারছো। গুড গুড। তাহলে চলো আমরা 5 নাম্বারে যাবো, আসো। 5 নাম্বার আমাকে কি বলছে? কৌণিক বেগ আমরা বের করে ফেলছি। কৌণিক বেগ আমরা বের করে ফেলছি। বলছে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, ওই যে এন বের করতে বলতেছে। প্রতি সেকেন্ডে মানে কি? 1 সেকেন্ডের মধ্যে ঘূর্ণন সংখ্যা কত, মানে 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত সেটা তোমাকে বের করতে বলছে। চলো করি, আসো। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কি জানি বলো তো একটু করে? ওমেগা ইকুয়াল টু আমরা সবাই জানি, কিন্তু তোমার কাছে এখানে টোয়াইস পাই এন ডিভাইডেড বাই হচ্ছে প্রয়োজনীয় সময় টি। আমাকে তার পর্যায়কাল বের করতে পারো নাই, তাই আমি ঘূর্ণন সংখ্যা বলছি, মানে টোয়াইস পাই এন ডিভাইডেড বাই হচ্ছে টি। আমাকে এরপরে বলছে তুমি এখানে ঘূর্ণন সংখ্যা বের করো। তাই ঘূর্ণন সংখ্যা এখানে হবে তোমার কাছে এখানে তাহলে ওমেগা ইন্টু টি ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে এখানে কত হবে দেখো? ওমেগা তুমি মাত্র বের করলা এখানে। ওমেগা কত আসছে? ওমেগা আসছে 4.1227 ইন্টু 10⁻16। আমাকে বলছে প্রতি সেকেন্ডে, তাই টি এর ভ্যালু হবে 1, আর এটাকে টোয়াইস পাই দিয়ে ভাগ করে দাও। তাহলে কত আসবে দেখো এখানে? তাহলে আমরা যদি বের করি এখানে এই যে 4.1227 10⁻16 ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই, তাহলে এটা আসছে 6.56 ইন্টু 10⁻15। তাহলে 6.56 ইন্টু 10⁻ কত? 10⁻15 এতবার। তাহলে 1 সেকেন্ডে একটি ইলেকট্রন একটা কক্ষপথে এতবার করে ঘুরে। একটি ইলেকট্রন এতবার করে ঘুরে, ঠিক আছে? একটি ইলেকট্রন কতবার করে ঘুরে? এতবার করে ঘুরবে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার নেক্সটে যাই। 5 নাম্বার আমাদের শেষ। এবার আমরা 6 নাম্বার আলোচনা করি। 6 নাম্বার বলছে রৈখিক ভরবেগ নির্ণয় করো। রৈখিক ভরবেগ তোমরা সবাই চিনো কিনা দেখো। রৈখিক ভরবেগ এটা শিখে আসি। তাহলে এগুলো তোমরা 9, 10 ফিজিক্সে পড়ে আসছো, রৈখিক ভরবেগের জিনিসপত্রগুলো। আমি চলো তোমাকে দেখাই দিই এখানে ফর্মুলা আকারে। দেখো সবগুলো ফর্মুলা। তাহলে রৈখিক ভরবেগের সূত্র কত হয়ে থাকে? রৈখিক ভরবেগ এটার সূত্র হয়ে থাকে তোমার কাছে হচ্ছে, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আর এটা হয়ে থাকে এম ইন্টু ভি, মানে ভর ইন্টু বেগ। ঠিক আছে? রৈখিক ভরবেগের সূত্র হচ্ছে আমার এটা। তাহলে এখানে যদি আমি রৈখিক ভরবেগ বের করি, দেখো তাহলে আমাকে বলছে এখানে 6 নম্বরে রৈখিক ভরবেগ নির্ণয় করো। তাহলে রৈখিক ভরবেগ পি যদি বের করি সেটা হবে ভর ইন্টু ভেলোসিটি। তাহলে ভর কত? 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ব্যাগ কত? এখানে ব্যাগ বের করছো তুমি কত? এখানে এই যে ব্যাগ বের করছো কত? 2.185 গুণন 10⁻6। ঠিক আছে? তাহলে এখানে দেখো কত আসে এটা আসবে তোমার কাছে এখানে আমাদের 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 2.185 ইন্টু 10⁻6। তাহলে এটা কত আসছে? 1.9905। তাহলে এটা আসছে আমার কাছে 1.9905 ইন্টু 10⁻24 ইন্টু 10⁻24, আর এটা একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে রৈখিক ভরবেগ কিন্তু আমরা এখানে বের হয়ে গেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি আশা করতেছি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো এরকম তোমাকে অঙ্ক বের করতে বলবে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ক্লিয়ার? দেখো তো এই জিনিসটা সবার কাছে এটা ক্লিয়ার কিনা। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি, এখানে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমি ছোট করে একটা থিওরি পড়ে আসি। আচ্ছা, অঙ্কটা একটু দেখো, এরপর আমি থিওরিটা পড়াই দিই। তোমাকে এফবিতে অ্যাড করে নাই একটু, তাহলে তুমি আর মানকে একটু নক দিও বা একটু ওয়েট করো, তোমাকে হয়তো আজকের মধ্যে করে দিবে। ওকে, দেখো ছোট একটা থিওরি পড়ে আসি। তাহলে আমরা এখন একটা লাইন নাম্বার থিওরি পড়বো। আসো,
একটা কি সূত্র লিখে দিই, পরে সূত্র কোত্থেকে আসছে বা কি প্রমাণ সেটা আমি লিখে দিব। দেখো আগে লাইন নাম্বারের সূত্রটা লিখে দিই। মনে রাখবা লাইন নাম্বার এটা ইকুয়াল টু হয়ে থাকে এন হাই মাইনাস এন লো। লাইন নাম্বারের সূত্র হচ্ছে এটা, সূত্র। এটা কোত্থেকে আসছে না আসছে এখন আমি প্রমাণ দেখাচ্ছি। আগে সূত্রটা লিখে দিয়ে আসো। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে লাইন নাম্বার, লাইন নাম্বার এটা সূত্র হয়ে থাকে এন হাই মাইনাস এন লো। এবার এটা কোত্থেকে আসছে এটা তোমাকে আমি দেখাই। আসো, ধরো আমি তোমাকে বললাম বামার সিরিজের ফোর্থ লাইন, বামার সিরিজের ধরো আমি বললাম ফোর্থ লাইন। তাহলে এটা বলতে তুমি কি বুঝবা? বামার সিরিজের ফোর্থ লাইন এটা বলতে তুমি কি বুঝবা? চলো তোমাকে বোঝানোর চেষ্টা করি। আসো, এটার মানে হচ্ছে, আচ্ছা আমাকে একটু বলো তো একটু করে, বামার সিরিজের জন্য এন লো তার মান কত হয়ে থাকে? বামার সিরিজের জন্য এন লো এটার মান কত হয়ে থাকে বলতে পারো? বামার সিরিজের জন্য এন লো এটার মান কত হয়ে থাকে বলতে পারো? এন লো এর মান 2। গুড। তাহলে আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি, দেখো যে আমাদের ধরা যাক এটা হচ্ছে আমাদের 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 5 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 6 নম্বর শক্তি স্তর। ধরো এটা হচ্ছে আমাদের 6 নম্বর শক্তি স্তর রাখছি, ঠিক আছে। তাহলে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের এন লো ইকুয়াল টু হচ্ছে 2, এটা হচ্ছে আমার এন লো ইকুয়াল টু কত? 2। তাহলে বামার সিরিজে কিন্তু এন লো ইকুয়াল টু 2 মানে বামার সিরিজটা 2 নম্বর থেকে স্টার্ট হয়। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের রেফারেন্স, তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের রেফারেন্স। মানে যেটাই এন বামার সিরিজটা 2 নম্বর মানে এন লো ইকুয়াল টু 2 হবে বামার সিরিজে। তাহলে এন লো ইকুয়াল টু 2 থেকে বামার সিরিজ শুরু হচ্ছে, তাহলে এন লো ইকুয়াল টু 2 কে আমি বলতে পারি বামার সিরিজের জন্য রেফারেন্স বলতে পারি। আচ্ছা, এখন কেউ যদি এখানে দাঁড়ায়, কেউ ধরো এখানে এন লো ইকুয়াল টু 2 তে দাঁড়াইছে, তাহলে এর কাছে এই জিনিসটাকে মনে হবে, এই জিনিসটাকে এটাকে মনে হবে ফার্স্ট লাইন, এটাকে মনে হবে সেকেন্ড লাইন, এটাকে মনে হবে থার্ড লাইন, আর এটাকে মনে হবে ফোর্থ লাইন। তাহলে দেখো একটা জিনিস, এটা কিন্তু 3 নাম্বার, এটা 4, এটা কিন্তু 5, আর এটা কিন্তু তোমার এখানে এন হাই ইকুয়াল তখন 6 হবে। কেন? খেয়াল করে দেখো, বলছে বামার সিরিজের ফোর্থ লাইন। তাহলে বামার সিরিজের জন্য তো এন লো যেটা আছে সেটা ইকুয়াল টু 2, তুমি সবাই জানো এটা ফিক্সড, এই জিনিসটা ফিক্সড। বাট ম্যাথের মধ্যে আমাকে বের করতে হবে ফোর্থ লাইন যদি হয় তাহলে এন হাইটা কত। তাহলে এন হাই কত হবে বলো তো? তাহলে 2 তে তুমি দাঁড়াবা, তাহলে 1 2 3 4, 4 নাম্বার লাইন হচ্ছে এটা, আর 4 নাম্বার লাইনের জন্য এন ইকুয়াল টু 6 হয়, তাহলে এন হাই ইকুয়াল টু 6 হবে। বাট পরীক্ষায় তো তুমি আর এভাবে একে একে দেখবা না, তাই একটা শর্টকাট আমরা সূত্র কি আছে, লাইন নাম্বার ইকুয়াল টু কত? এন হাই মাইনাস এন লো। যেমন এটা অ্যাপ্লাই হবে কিভাবে দেখো, এই যে আমরা সূত্র লিখলাম, তাহলে লাইন নাম্বার ইকুয়াল টু কত? লাইন নাম্বার ইকুয়াল টু তোমার কাছে হচ্ছে আমরা লিখলাম এন হাই মাইনাস এন লো। এখন ফোর্থ লাইন বলছে না, তাহলে লাইন নাম্বার হচ্ছে 4, এন হাই আমি জানি না, এন লো হচ্ছে 2 বামার সিরিজের জন্য। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করে এন হাই কত চলে আসতেছে? 6 চলে আসতেছে। তাহলে তোমার কিন্তু মানে চিত্র আঁকা লাগবে না, তাহলে তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু চিত্র আঁকা লাগবে না, তুমি যদি এই শর্টকাটটা মনে রাখো। তাহলে তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু কি আঁকা লাগবে না? চিত্র আঁকা লাগবে না, যদি তুমি এই শর্টকাটটা মনে রাখো। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এটাই তোমাকে একটা আমাদের পড়ানোর জিনিস ছিল। দেখো এই জিনিসটা এখানে ক্লিয়ার কিনা। তাহলে আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা আসলে নাই। ওকে, হ্যাঁ ওকে। এখানে আরেকটা স্পেশাল কেস আছে, সেটা আমি তোমাকে একটু দেখাই দিয়ে আসো। এরকম যদি হয় যে ধরো তোমার এই যে, বা আমি তোমাকে যেখানে লিখে দিই একটু করে আসো, যে লাইন নাম্বারের স্পেশাল কেস, এখানে আমরা তাহলে লিখবো তোমার লাইন নাম্বারের স্পেশাল কেস, লাইন নাম্বার এর স্পেশাল কেস। সেটা কি চলো দেখাচ্ছি, আসো। লাইন নাম্বারের স্পেশাল কেস এটা মানে হচ্ছে, ধরো দেখে আসো, ধরো তোমার এইখানে একটা আমার শক্তি স্তর আছে, এখানে একটা আছে, তো এইটাকে আমি বলতেছি, ধরো এটাকে আমি বলতেছি এন লো, আর এটা ইকুয়াল টু এন হাই। বাট এন হাইটা যদি এন লো প্লাস 1 হয়,
এন হাই যদি কত হয়, এন লো প্লাস 1 হয়, আর এখান থেকে যদি একটা ইলেকট্রন এসে পড়ে, এখান থেকে যদি একটা কি এসে পড়ে, একটি ইলেকট্রন এসে পড়ে এখানে, তখন এই লাইনটাকে আমরা বলে থাকি এইচ আলফা লাইন। এই লাইনটাকে আমরা কি বলি, এইচ আলফা লাইন। তাহলে এইচ আলফা যদি বলে, তাহলে তুমি বুঝবা কি, এটার জন্য এন হাই ইকুয়াল টু কত হবে, এন লো প্লাস 1। তার মানে এটা যদি 2 হয় তখন এটা হবে 3। তাহলে 3 থেকে যদি 2-এ কোনো ইলেকট্রন জাম্প করে, তাহলে যে লাইনটা আমরা পাই সেটাকে আমরা বলি এইচ আলফা লাইন। যদি 4 থেকে 3-এর জাম্প করে, তাহলে যে লাইনটা পাবো সেটাও আলফা লাইন, এইচ আলফা লাইন। মানে যদি কি হয়, এই যে জাস্ট এক স্তর যদি নিচে নামে, এক স্তর নিচে নামলে যে লাইনটা তুমি পাও, বেসিক্যালি সেটাকে কি বলা হয়, এইচ আলফা লাইন বলা হয়। সেমভাবে তুমি যদি খেয়াল করে দেখো, এমন যদি হয় তোমার কাছে এখানে, যে ধরো এখানেরটা তোমার কাছে আছে, আর এখানে তোমার কাছে আরেকটা লাইন আছে এখানে, ধরো এটাকে তুমি এন লো বলতেছো, এটাকে তুমি এন হাই বলতেছো, আর এন হাই হচ্ছে এন লো প্লাস 2। এখান থেকে যদি কোনো ইলেকট্রন জাম্প করে, এখান থেকে যদি কোনো একটি ইলেকট্রন এখানে জাম্প করে, তখন এই বিশেষ লাইনটাকে বলা হবে এইচ বিটা লাইন, এইচ বিটা লাইন। তাহলে এইচ আলফা লাইনের জন্য এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1 হয়, এইচ বিটা লাইনের জন্য এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 2 হয়। ক্লিয়ার? তার মানে কি, 4 থেকে যদি 2-এ আসে, 5 থেকে যদি 3-এ আসে, 6 থেকে যদি 4-এ আসে, তখন যে তুমি বর্ণালী লাইনটা পাবা সেটাকে আমরা বলি এইচ বিটা লাইন। আরেকটা লাস্ট আছে, লাস্ট আরেকটা আছে, সেটা দেখাই দিয়ে আসো। সেটা কীরকম, যদি এরকম হয়, যদি এরকম হয়, ধরো আমার কাছে আছে এখানে, এটা হচ্ছে এন লো, আর এটা যদি আমার এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 3 হয়, তখন এখান থেকে যদি ইলেকট্রন যদি জাম্প করে এখানে, তখন যদি কি হয়, একটি ইলেকট্রন যদি এখানে জাম্প করে, একটি ইলেকট্রন যদি এখান থেকে এখানে জাম্প করে, তখন এই লাইনটাকে বলা হবে এইচ গামা লাইন। এটাকে কি বলা হবে, এইচ গামা লাইন। আরও লাইন আছে, বাট আমাদের সিলেবাসের জন্য এতটুকু ইম্পর্টেন্ট, মানে এটা এক্সট্রা পড়া আর কি একটা, কেমন? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, তাহলে আমরা এখান থেকে শিখলাম, আমাকে যদি এইচ আলফা বলে বা এইচ আলফা লাইন বলে, তাহলে সেখানে আমি মনে রাখবো এন হাই ইকুয়াল টু হবে এন লো প্লাস 1। তোমাকে যদি এইচ বিটা লাইন বলে, তাহলে মনে রাখবো আমরা এন হাই ইকুয়াল টু হবে এন লো প্লাস 2। আর তোমাকে যদি এইচ গামা লাইন বলে, তাহলে এটা দ্বারা হবে এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 3। তাহলে দেখো এটা বুঝতে পারছো কিনা, তাহলে এটাই হচ্ছে আমার কাছে এখানে একটা ফর্মুলার মতো। ক্লিয়ার? দেখো তো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, গামার জন্য হচ্ছে 3, মানে যদি 4 থেকে 1-এ জাম্প করে, বা যদি 5 থেকে যদি 2-এ জাম্প করে, তখন এই বিশেষ লাইনটাকে বলা হবে তোমার কাছে এখানে গামা লাইন। ঠিক আছে? ওকে, দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে তোমার বর্ণালী রেখার সংখ্যা। তাহলে টপিকটার নাম দিয়ে আসো আমরা, বর্ণালী রেখা বা স্পেকট্রাল লাইনের সংখ্যা। তাহলে বর্ণালী রেখা, এটা কিন্তু পরীক্ষায় আসে, বাট এটা তোমাদের সিলেবাসে নাই, মানে স্পেকট্রাল লাইন এডমিশনে আসে আর কি, এইচএসসিতে আসে না। বর্ণালী রেখার সংখ্যা, এই ফর্মুলা আছে, একটা ফর্মুলা তোমাকে লিখে দিয়ে আসো। এটা কীরকম হয়ে থাকে বর্ণালী রেখার সংখ্যাটা, তোমাকে দেখাচ্ছি, আসো। আচ্ছা, এটা মানে হচ্ছে, ধরো এই আমি আগে ফর্মুলাটা লিখে দিব, ফর্মুলা প্রমাণ আমি এখন দেখাচ্ছি না, আগে তোমাকে ফর্মুলা লিখে দিই। ধরো এটা হচ্ছে আমার একটা এখানে ধরো আমার কাছে আরেকটা আছে, ধরো এটাকে আমি এন লো বলতেছি, এটাকে আমি ধরো এন হাই বলতেছি। ঠিক আছে? এখন একটি ইলেকট্রন ধরো সে এন হাই থেকে এন লোতে জাম্প দিবে, এন হাই থেকে কোথায় জাম্প দিবে, এন হাই থেকে এন লোতে জাম্প দিবে। তাহলে ইলেকট্রন যদি এন হাই থেকে এন লোতে জাম্প দেয়, তাহলে মোট বর্ণালী সংখ্যা এটা ইকুয়াল টু হবে, মোট বর্ণালী সংখ্যা, এটা কেমনে হচ্ছে আমি একটা ধারণা দিব তোমাকে, টেনশন নিও না। এটা ইকুয়াল টু হবে, এটা কীভাবে বের করে, একটা সূত্র আছে দেখো, সেই সূত্রটা হচ্ছে এন হাই মাইনাস এন লো, এন হাই মাইনাস এন লো ইন্টু এন হাই মাইনাস এন লো প্লাস 1, তারপরে তোমার কাছে হচ্ছে ডিভাইডেড বাই এখানে 2, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই তোমার কাছে হচ্ছে এখানে 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট বর্ণালী সংখ্যা কত হবে, এন হাই মাইনাস এন লো ইন্টু এন হাই মাইনাস এন লো প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে তোমার কাছে এখানে 2। তাহলে এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। এখন আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আসলে আসছে কোত্থেকে।
এই সূত্রটা কোত্থেকে আসছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সূত্রতে এটা আমরা বুঝলাম, তাহলে এখান থেকে আমরা এই যে দেখো আমরা যখন এখানে ফর্মুলা এখানে আমরা তাহলে কয়েকটা জিনিস শিখে রাখি, পরে হচ্ছে আমি তোমাকে আইডিয়া দিচ্ছি। তাহলে এইচ আলফা লাইন এটা যদি বলে তাহলে মনে রাখবো আমরা এন হাই ইকুয়াল টু হবে এন লো প্লাস 1। যদি এইচ বিটা লাইন এটা তোমার প্রশ্নে বলা থাকে তাহলে মনে রাখবা এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 2। যদি তোমার প্রশ্নে বলা থাকে এইচ গামা লাইন তাহলে মনে রাখবা এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 3। তারপর আরেকটা হচ্ছে মোট বর্ণালীর সংখ্যা, মোট বর্ণালী সংখ্যা এটা ইকুয়াল টু হয়ে থাকে এন হাই মাইনাস এন লো। দেখো সূত্রটা কি হয়ে থাকে এখানে আমরা শিখছি একটু আগে, এন হাই মাইনাস এন লো, এন হাই মাইনাস এন লো প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা একটা সূত্র হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি এই সূত্র আসলে আসছে কোত্থেকে, বর্ণালী সংখ্যার সূত্রটা আসছে কোত্থেকে। চলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, আসো ওকে দেখাই আসো। আমরা 12টার দিকে ছুটি দিয়ে দিব, কেমন? আর 20 মিনিট আছে, 12টার দিকে আমরা ছুটি দিয়ে দিব। ওকে 12টায় আমরা ছুটি দিয়ে দিব, যত নামাজ আছে। দেখো আমি তোমাকে দেখাই এটা কোত্থেকে আসছে। দেখো ধরো এটা যদি আমাদের কি হয়, আমি একদম সিম্পল করে আগে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের এন লো, ধরো এন লো ইকুয়াল টু হচ্ছে 1, ধরো এন হাই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে বলো এখান থেকে একটা ইলেকট্রন যদি জাম্প দেয় তাহলে সে কয় জায়গায় সম্ভাব্য জাম্প দিতে পারবে? শুধুমাত্র এখান থেকে এখানে জাম্প হবে, তাহলে শুধুমাত্র এখান থেকে এখানে জাম্প হবে। তাহলে এখান থেকে তুমি কয়টা বর্ণালী পাবা? শুধু একটা বর্ণালী পাবা। বর্ণালী কয়টা পাবা? মোট বর্ণালী রেখার সংখ্যা কয়টা হবে? মোট বর্ণালী এক্ষেত্রে কিন্তু আমার মোট বর্ণালী হবে একটা। তাহলে চলো তো ফর্মুলা অনুযায়ী দেখি একটা আসে কিনা। চলো আমরা ফর্মুলা অনুযায়ী দেখি একটা আসে কিনা। যে মোট বর্ণালী সংখ্যা, এই ফর্মুলাটা কি ছিল? মোট বর্ণালী সংখ্যা, এই ফর্মুলাটা কি ছিল? মোট বর্ণালী সংখ্যা, এই ফর্মুলাটা ছিল এন হাই মাইনাস এন লো। দেখো এন হাই মাইনাস এন লো, তাহলে ফর্মুলা ছিল, আমি আগে ফর্মুলা লিখে দিই, এন হাই মাইনাস এন লো, এন হাই মাইনাস এন লো প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা আমাকে বলো এই ক্ষেত্রে এন হাইটা কত? এন হাই হচ্ছে 2। এই ক্ষেত্রে এন হাই কত? এই ক্ষেত্রে এন হাই হচ্ছে তোমার 2, এন লো হচ্ছে 1, এন হাই হচ্ছে 2, এন লো হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2। দেখো তোমার রেজাল্ট কত আসে এখানে? এখানে আসবে 1, এখানে আসবে কত? 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু দেখো 1 আসছে। এই যে দেখো এখানে একটা বর্ণালী কিন্তু তুমি পাইছো, দেখো একটা বর্ণালী কিন্তু পাইছো। তাহলে বর্ণালী সংখ্যা কিন্তু এই সূত্রটি আমরা বের করতে পারছি। বা এটা তো সোজা জিনিস দেখা যায়, একটু কমপ্লেক্স জিনিস দেখান, একটু অ্যাডভান্স জিনিস দেখান। হ্যাঁ এসডাব্লিউ দিব, এসডাব্লিউ দিব, একটু ধৈর্য ধরো, এসডাব্লিউ দিব, যাওয়ার সময় তোমাকে আমি এসডাব্লিউ দেখাই দিব। দেখো যদি এমন হয় এটা একটা শক্তি স্তর, এটা ধরো একটা শক্তি স্তর, ধরো এটা হচ্ছে আমার কাছে এন লো, এটা ইকুয়াল হচ্ছে 1, এটা ধরো এন হাই, এটা ইকুয়াল ধরো 3। তাহলে এখানে মাঝখানে তো ইন্টারমিডিয়েট একটা শক্তি স্তর অবশ্যই থাকবে, এখানে মাঝখানে ইন্টারমিডিয়েট শক্তি স্তরটা অবশ্যই থাকবে, যেটা আসলে 1 ইকুয়াল টু 2। তো একটি ইলেকট্রন ধরো সে এন ইকুয়াল টু 3-তে আছে। আগে চলো দেখার চেষ্টা করি সূত্র থেকে মোট বর্ণালী কয়টা হবে। এখানে যদি আমরা মোট বর্ণালী সংখ্যা বের করতাম তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম, এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতাম। তাহলে অ্যাপ্লাই করে চলো দেখি ক্যালকুলেশন অনুযায়ী কয়টা আসার কথা আর অ্যাকচুয়ালি কয়টা আসে, চলো দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি সূত্রটা কারেক্ট আছে কিনা, সেটাও তাহলে চেক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এন হাই কত? এন হাই হচ্ছে 3, এন লো হচ্ছে 1, এন হাই হচ্ছে 3, এন লো হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে কত আসবে? দেখো এখানে এখানে আসবে 2, এখানে আসবে কত? এখানে আসবে 3 ডিভাইডেড বাই এখানে আসবে কত? এখানে আসবে তোমার কাছে 2, তাই না? 2, হ্যাঁ 2, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে 3 না আসবে, তাহলে বর্ণালী হওয়া উচিত 3টা। দেখি 3টা বর্ণালী আমরা পাই কিনা, 3টা বর্ণালী হওয়া উচিত, দেখি 3টা বর্ণালী পাই কিনা। খেয়াল করে দেখো এমন হইতে পারে, এমন হইতে পারে যে তোমার যে ইলেকট্রনটা আছে সেটা 3 থেকে সরাসরি 1-এ আসতে পারে। এমন হইতে পারে না? ইলেকট্রনটা 3 থেকে সরাসরি কোথায় আসতে পারে? 1-এ আসতে পারে। তখন তুমি এক ধরনের বর্ণালী পাবা। আবার এমনও তো হইতে পারতো যে আমার ইলেকট্রনটা 3 থেকে সরাসরি 1-এ না এসে 3 থেকে 2-এ আসতে পারে। আবার এই 2-এ আসার পরে
সে আবার 2 থেকে 1-এ আসতে পারে, এমনও তো হইতে পারতো। তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি একটা বর্ণালী পাইতা, এই ক্ষেত্রে তুমি একটা বর্ণালী পাইতা, এই ক্ষেত্রে তুমি একটা বর্ণালী পাইতা। তাহলে বর্ণালী কটা পাচ্ছ? দেখো এইটা একটা বর্ণালী, এটা একটা বর্ণালী, এটা একটা বর্ণালী। তাহলে বর্ণালী পাচ্ছ 3টা, আর সমীকরণ অনুযায়ী মানে ইকুয়েশন অনুযায়ী করে আসছে 3টাই আসছে। তাহলে আনসার তাহলে সঠিক। কারণ 3টা বর্ণালী কেন? এমন হতে পারে ইলেকট্রনটা সরাসরি আমার 1 থেকে কোথায় 3 থেকে কোথায় আসতে পারে, 1 থেকে 1-এ জাম্প দিতে পারে। এমন হতে পারে ইলেকট্রনটা 3 থেকে 2-এ আসছে, তখন এটা বর্ণালী পাচ্ছে, আবার 2 থেকে 1-এও আসতে পারে। তাহলে দেখো জিনিসটা এখানে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ক্লিয়ার, একদম সিম্পল হিসাব জিনিসগুলো। তাহলে আশা করি আমরা এই বর্ণালী নিয়ে, বর্ণালী সংখ্যা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি আসো, আমরা একটা ম্যাথ করি আসো এখানে। হ্যাঁ চলো আমরা এই ম্যাথটা করি আসো। তাহলে আমাদের কাছে এই ম্যাথে দেখো কী বলতেছে, এই ম্যাথে দেখো আমার কাছে কী বলতেছে। এই ম্যাথে আমাকে এখানে কোয়েশ্চন, আচ্ছা আমি তোমাকে তাহলে 30 সেকেন্ড টাইম দিই, তুমি এই কোয়েশ্চনটা পড়ে দেখো, এরপর আমি ম্যাথটা করে দিচ্ছি। কোয়েশ্চন এখন তোলার দরকার নাই, এখন জাস্ট কোয়েশ্চন পড়ে দেখো, পরে আমি ম্যাথটা করে দিচ্ছি তোমাকে। আজকে পড়া কি মজা লাগতেছে? আজকে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু আমরা পড়া পড়ছি। সো আজকের লেকচারটা কিন্তু কেউই বাদ দেওয়া যাবে না। আজকের লেকচার কেমন লাগতেছে জানিও। ওকে চলো আমি তোমাকে করাই দিয়ে আসো। এখানে আমাকে বলতেছে যে একটা হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত প্রথম বোর কক্ষপথের তুমি কি বের করো? গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তি গণনা করো। তো এখানে আমি যদি মোট শক্তি গণনা করি তাহলে কিন্তু বাকিটা আমি পেয়ে যাবো। দেখো সলিউশন এট ফার্স্ট, চলো আমি তোমাকে তাহলে আগে মোট শক্তিটা গণনা করাই দিই। মোট শক্তি টোটাল এনার্জি কত হবে? ই টোটাল এন। আচ্ছা আমাকে একটা জিনিস আগে বলো, এখানে কিন্তু দুইটা জিনিস তোমাকে তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে হাইড্রোজেন কথা বলছে, তাহলে আরেকটা, তাহলে এখানে জেড ইকুয়াল টু 1 হবে, তাহলে জেড নিয়ে আমার টেনশন করা লাগবে না। আরেকটা হচ্ছে প্রথম বোর বলছে, তাহলে এন ইকুয়াল টু 1 হবে এখানে। তারপরে তাহলে ই টোটালটা কত হয় তাহলে বলো তো একটু করে, ই টোটাল এনার্জিটা কত হবে? তাহলে এটার সূত্র হচ্ছে আমরা সবাই জানি, আমি অ্যাকচুয়ালি জানি আনসার কত হবে, তারপর আমি তোমাকে মিলাই দেখাচ্ছি। -m⁴ 8n² h² এপসাইলন নট স্কোয়ার। তারপর তুমি কি করবা? তুমি স্যারকে একটু 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 অভিনয় করবা। কি অভিনয় করবা? তুমি দেখাবা যেখানে তুমি মান বসাচ্ছ। তাহলে তুমি কি করবে? এখানে 9.1 ইলেকট্রনের ভর কত এখানে দেওয়া আছে কি? দেওয়া নাই। ইলেকট্রনের ভর কি দেওয়া আছে না? তাহলে আমি আমার মতো বসাবো 9.1 10⁻31। এটা অভিনয় করতেছো যে আমি মান বসায় বসায় ক্যালকুলেশন করবো। অ্যাকচুয়ালি তো আমি রেজাল্ট শর্টকাটে বসাই দিব। তাহলে 8n² আবার তো না বসাই আমরা। এইচ কত অলরেডি দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻34। কোয়েশ্চনে দেওয়া থাকলে অবশ্যই কোয়েশ্চনটা ইউজ করতে হবে। আর এপসাইলন নট কত এখানে দেওয়া আছে 8.85 ইন্টু 10⁻12 এটার স্কোয়ার। এটা কিন্তু জুল এককে আসবে। তাহলে একটা কাজ করি আমরা যদি সরাসরি ইলেকট্রন ভোল্ট নিতে চাই, সরাসরি যদি আমরা ইলেকট্রন ভোল্টের রেজাল্টটাকে নিতে চাই, তাহলে কি করতে হয় বলো তো? একটা ওই যে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। কেন ভাগ করছি? এই ভাগটা আমরা কেন করছি বলো তো? এই জিনিসটাকে আমরা ভাগ কেন করছি? আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য। তাহলে এখন আমার কিন্তু এখানে সরাসরি ই টোটাল এন এটার একটা ফর্মুলা আমাদের কাছে চলে আসবে। তাহলে এখন আমি স্যারকে বুঝাতে পারবো যে স্যার আমি সব ভ্যালু বসাইছি, তারপরে ক্যালকুলেশন করছি, তারপরে স্যার আমার কাছে রেজাল্ট আসছে এখানে -13.6 ডিভাইডেড বাই n² ইলেকট্রন ভোল্ট। এটা আমি কিন্তু মানে মুখস্থ বসাই নাই, ক্যালকুলেশন করে তারপর বসাইছি। স্যারকে আমি এটা বুঝাইতে হবে, স্যারকে আমার কাছে এটা বুঝাইতে হবে। কেমন? ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমার কাছে এখানে কী করবো? তাহলে আমরা এখন জাস্ট ভ্যালু বসাবো। তাহলে -13.6 ডিভাইডেড বাই এন কত? এখানে এন হচ্ছে আমার কাছে প্রথম বোর বসে, তাহলে এখানে 1², তাহলে আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট আসবে। শেষ। আমার কিন্তু আনসার হয়ে গেছে এখানে, আমার কিন্তু এখানে আনসার হয়ে গেছে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে একটা আনসার কিন্তু আমার কাছে এখানে শেষ, -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো সবাই এখানে বুঝতে পারছো কিনা এটা? আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে কাজটা কী হবে আমার কাছে এখানে? এরপরে কাজটা হবে আমার গতিশক্তি এবং স্থিতিশক্তি গণনা করা। এটা তো অলরেডি আমরা শিখে আসছি। দেখো মনে পড়ে কি না, তোমাকে আমি দুটো সূত্র শিখাইছি যে আমাদের টোটাল এনার্জিটাকে আমরা তাহলে কি লিখতে পারি? টোটাল এনার্জিটাকে আমরা তাহলে কি লিখতে পারি? আমরা তাহলে লিখতে পারি কিন্তু -EKN। দেখো এটা মনে পড়ে কিনা? একদম প্রথম দিকে পড়াইছি তোমাকে, একদম প্রথম দিকে। এই যে দেখো কোথায় পড়াইছি এটা, এই যে দেখো
আজকের একদম প্রথম দিকে তোমাকে পড়াইছি আমি এটা। এই যে ই টোটাল এনটা মাইনাস ই ক্যান লেখা যায়। তাহলে আমরা কি করতে পারি এখানে বলো তো, আমরা জাস্ট এখানে এটার ভ্যালু বসাই, এখন আনসারটা লিখে দিব, আর কিছুই না। এই যে এটা তো, তাহলে আমার কি লাগবে, আমার লাগবে ই ক্যান লাগবে, আমার তো গতিশক্তি বের করতে বসে, তাহলে ই কে এন, এটা এগুলো তাহলে কত হবে মাইনাস ই টোটাল এন, তাহলে মাইনাস এটা কত মাইনাস 13.6, তাহলে এখানে আসবে কত 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার কাছে কিন্তু এখানে গতিশক্তিটা বের হয়ে আসছে, ঠিক আছে, গতিশক্তি বের হয়ে আসছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আর লাস্টে যদি তুমি আরেকটা করতে চাও, যে আমাদের 2 নাম্বার যেটা ছিল ইপিএন, ই টোটালের সাথে তার সম্পর্কটা কীরকম ছিল বলো তো, তার সম্পর্কটা ছিল কিন্তু এখানে ইপি এন ডিভাইডেড বাই কিন্তু 2 ছিল, মনে আছে কিনা দেখো, এটা কিন্তু তোমাকে আমি প্রমাণ করে আসছিলাম তখন, ইপি এন ডিভাইডেড বাই এখানে 2 ছিল, তাহলে 2 যদি হয় তাহলে এখান থেকে দেখো ইপি এন এই জিনিসটা কত আসবে 2 টাইমস ই টোটাল এন, তাহলে এখানে কত আসছে দেখো 2 গুণন ই টোটাল মানে কত মাইনাস 13.6, তাহলে এখানে আসবে কত দেখো, এখানে আসবে আমি যদি গুণফল করি তাহলে এখানে আসবে কত, এই যে আমাদের 2 ইন্টু মাইনাস 13.6, তাহলে এটা আসছে আমার মাইনাস 27.2 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। তাহলে আমরা আজকে আর না আগাই, কারণ আজকে তো নামাজ আছে, তাহলে আর একটু পড়াইতাম, আমরা আগামী ক্লাসে এই ম্যাথগুলো থেকে করব, এই ম্যাথগুলো থেকে আমরা আগামী ক্লাসে করবো, আজকের বাড়ির কাজ না দিই, কারণ হচ্ছে বেশি কিছু পড়াতে পারিনি, আগামী ক্লাস তো শনিবারই দেখা হবে। কালকে আমরা যেটা করবো আমাদের এই টপিকের উপরে যতগুলো ম্যাথ আছে, যতগুলো সৃজনশীল আছে, যতগুলো তোমার হচ্ছে এমসিকিউ আছে, সব আগামী ক্লাস আমরা শেষ করে ফেলবো, যেন আমরা পরের ক্লাস থেকে নতুন পড়া ধরতে পারি, কেমন? তো আমি আশা করি তোমাদের আজকের লেকচার অনেক ভালো লাগছে, কারণ আজকের লেকচারে কিন্তু থিওরিটিক্যাল পড়া থেকেও ম্যাথমেটিক্যাল সূত্র প্রমাণ ছিল, তারপর এগুলো মজার ছিল, ম্যাথ ছিল কিন্তু, তাই না? তাহলে সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।